বড় ফ্যামিলিগুলোর সব বড় বড় সমস্যা আর বড় লোকদের সব বড় বড় ব্যাপার। গত 1 বছর আগেই ঈশানদের আর তার চাচুর পরিবার একটা ঝামেলাকে কেন্দ্র করে আলাদা হয়ে যায়। তার আগে অবধি যতদিন দাদু দিদা বেঁচে ছিল ততদিন পর্যন্ত ওদের আলাদা হতে দেয়নি। এমনকি দুই পরিবারের মধ্যে এমন কোনো কথা হয়নি যার জন্য দু পরিবার আলাদা থাকার কথা ভাববে। কিন্তু চাচুর আর তার ছেলের খামখেয়ালিতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেদিন। অবশ্য এতে ঈশানদের তেমন কোনো দোষ না থাকলে চাচুর ছেলে অর্থাৎ চাচাতো ভাই রাফিনের অতিরিক্ত অধপতনের কারণেই আব্বু আলাদা হয়ে যেতে বাধ্য হয়েছে। না হলে ঈশানের চাচাতো ভাই রাফিন যে পরিমাণে বদমেজাজি আর যেসব কাজকর্ম করে বেড়াচ্ছে তাদের আব্বুর মান সম্মানটাও ধুলোর সাথে মিশে যেত। দাদু অফিস থেকে অবসর নেওয়ার পর দুই ছেলেকে ব্যবসায়ের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন। দুজনেই বেশ ভালোই সামলাছিল সবটা, কিন্তু মাঝখান থেকে বাজ সাধলো বড় চাচুর ছেলে। রাফিনের ঘোরাফেরা খুবই এলোমেলো আর বখাটেদের সাথে ছিল। এমন এমন জায়গায় ছেলেটা যাওয়া আসা করত যার জন্য ঈশানের চাচুর সাথে আব্বুকেও একের পর এক প্রশ্নবিদ্ধ হতে হতো। কারণ চাচুর সাথে সাথে শহরের অনেকেই ঈশানের আব্বুকে বেশ ভালোভাবেই চিনত। তাই চাচুর ছেলে এসব আজে বাজে কাজের জন্য আব্বুকেও প্রশ্নের সম্মুখীন হতে হতো। এতে দিনের পর দিন আব্বুর মান সম্মানটাও সবার সামনে নিচু হতে লাগলো। আব্বু বারবার তার বড় ভাইকে বলেছিল ছেলের একটা ব্যবস্থা নিতে, হয় বাহিরে পাঠিয়ে দিতে নয়তো কড়া শাসনে রাখতে, কিন্তু ঈশানের চাচু সেটা শোনেননি। শেষমেশ সেদিন যখন একটা মেয়েকে রাফিন বাজেভাবে কলেজের সামনে উত্ত্যক্ত করছিল, সেই বিষয়টা নিয়ে ছেলেটাকে পুলিশ থানায় নিয়ে যায়। থানার ওসি ঈশানের আব্বুকে চিনত, তাই তিনি ওনাকে বিষয়টা জানানোর পর আব্বু অনেক বেশি লজ্জিত হয়েছিল। ঈশানের আব্বু থানায় গিয়ে ছেলেটাকে ছাড়িয়ে বাসায় নিয়ে এসেছিল। তারপর বাসায় আসার পর যখন ছেলেটাকে বিষয়টা নিয়ে জিজ্ঞেস করলো, ছেলেটা ওর আব্বুর সাথে বেশ রুড বিহেভ করে, যার জন্য আব্বু রাফিনকে 2টা থাপ্পড় মেরেছিল। আর সেটার জন্যই দুই পরিবার আজকে আলাদা হয়েছে। চাচু তার ছেলের দোষটা না দেখে ছেলের বিচারটা না করেই তার ভাইয়ের সাথে কথা কাটাকাটি করেছিলেন। আব্বু তার ভাইয়ের বিহেভিয়ারে সেদিন অবাক হলেও তখন রাগের মাথায় বলে দিয়েছিলেন ছেলেকে যদি ঠিক করতে না পারে তাহলে আব্বুর সম্ভব না এই পরিবারের সাথে জুড়ে থাকা। আব্বুর এরকম কথা শোনার পর চাচুর ছেলে বেশ সিন ক্রিয়েট আরম্ভ করলে আব্বু পরদিনই তার পরিবারকে নিয়ে বেরিয়ে গিয়েছিল এই বাসা থেকে। তাছাড়া ভদ্রলোক আর কি বা করতো? বড় ভাই তার এমন ছেলেকে শাসন তো করতেই পারেনি, উল্টো আরও ছোট ভাইকে প্রশ্নবিদ্ধ করলো। আব্বুর রাগের মাথায় সেদিন বাসা থেকে বেরিয়ে এসেছিল। তারপর থেকেই আফজাল সাহেব তার পরিবার নিয়ে শহরের শেষের দিকটায় একটা বাংলোতে থাকছে। ঈশানের আব্বু ছেলের ভবিষ্যতের কথা ভেবেই বাংলোটা তৈরি করেছিলেন, কিন্তু সেটা এত তাড়াতাড়ি কাজে লাগবে ওরা ভাবতে পারেনি। অন্যদিকে চাচুর বড় মেয়ে আয়রা 4 বছর আগে বাহিরে গিয়েছিল পড়ালেখা করতে, কিন্তু মেয়েটা হয়তো এই ঘটনার তেমন কিছুই জানে না। ওই বাসা থেকে বেরোনোর পর ঈশানের আব্বু রাগ করে তার বড় ভাইয়ের সাথে আর কোনো যোগাযোগ করেননি। আর বড় ভাইও নিজে থেকে ছোট ভাইকে ডাকেনি বলে আরও বেশি রাগ হয়েছিল ভদ্রলোকের। ওনার রাগ তো এটাই যে বড় ভাই তার বেয়ারা ছেলেকে শাসন তো করতে পারলেন না, উল্টো ছোট ভাইয়ের সাথে সম্পর্কটাকে ফিকে করে দিলেন। তাই আফজাল সাহেব রাগের মাথায় ভাইয়ের পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখেনি, আর ছেলে মেয়েদেরও বলেছিলেন যেন ভুলে ওই পরিবারের সাথে কোনো যোগাযোগ না করে। যতদিন অবধি ঈশানের চাচু ওদের নিজে থেকে না ডাকবে, তারপর থেকে কারো সম্পর্কেই ঈশান বা ওর পরিবার তেমন করে জানে না। চাচাতো ভাই কিংবা চাচুর পরিবারের কী হয়েছে সেটাও জানার চেষ্টা করেনি। এই 1 বছরের মাঝে আম্মু অনেকবার আব্বুকে বলেছে তার ভাইয়ের সাথে একবার যোগাযোগ করতে, কিন্তু আম্মু কথাতে আব্বু রাগি চোখে তাকাতেই আম্মু চুপচাপ হয়ে গেছে। ভালোবাসার বিয়ে হলেও আম্মু আব্বুর কথার উপরে কখনোই কথা বলেন না। এটার আব্বুর প্রতি তার ভয় নয় হলেও আব্বুর প্রতি এটা আম্মুর আস্থা আর শ্রদ্ধাবোধ, সেটা ঈশান খুব ভালো করেই জানে। ঈশানের বড় বোনের বিয়েটাও হয়ে গেছে গত 1.5 বছর আগে, যার জন্য এখন আম্মুকে একাই থাকতে হয়।
তেমন করে বাসাতে কেউ নেই। ইদানিং আব্বু অফিসের কাজগুলো ঈশানকে বুঝিয়ে দিতে শুরু করেছে, যার জন্য ঈশানও মাঝে মধ্যে ব্যস্ত থাকে। এই তো গত 1 মাস আগে বাইরে যেতে হয়েছিল। লন্ডন যাওয়ার কারণে এই 1 মাস যাবৎ কলেজে যাওয়া হয়নি। আম্মুর সাথে রোজই কথা হতো, তবে একমাত্র ছেলেকে তিনি বাহিরে পাঠাতে নারাজ ছিলেন। কিন্তু ঈশানের ঘোরাফেরার ইচ্ছাটা বরাবরই বেশি, তাই সুযোগ যখন হয়েছিল ছেলেটা সেটা হাতছাড়া করতে চায়নি। আম্মুকে বুঝিয়ে তারপর লন্ডন এসেছিল। আর আসার পর থেকেই আম্মু বারবার জিজ্ঞেস করছিল কবে ফিরে যাবে। তাই গতকালই সেখান থেকে ফিরে পুরো দিনটা রেস্ট নিয়ে আজকে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে। পুরো দিনটা ওদের সাথে কাটিয়ে তারপর বিকেলের দিকে যখন বাসার দিকে ফিরছিল তখন মেহেদি ঈশানকে বলতে শুরু করলো, হ্যাঁ রে, 1 মাস তো কলেজের দিকে পাও রেখে দেখলি না। সামনে এক্সাম বলেছিলাম, কি কলেজে কি যাবি নাকি কালকে এমনিতে এসে দেখা করতে হবে? বলিস কি, এক্সামের কথাও বলে দিয়েছেন মাঝে? বলিনি, তবে সবাই বলা বলি করছিল খুব শীঘ্রই হয়তো বলে দিবে। তাই বলছিলাম এখন না হয় কয়েকটা দিন ঠিকঠাকভাবে সবাই মিলে একটু ক্লাস করি, কি বলিস? ঠিক আছে, আমি কাল কলেজে তোদের সাথে দেখা করব। আর শোন, আবার কি হলো? কাল তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কাল কলেজে আসলেই দেখতে পাবি। এখন বলা যায় না? সবকিছু বললে হয় না, কিছু জিনিস দেখে নিতে হয়। তুই কাল সবকিছু বললে হয় না, কিছু জিনিস দেখে নিতে হয়। তুই কাল চলে আসিস সময় মতো, তাহলেই দেখতে পাবি। বন্ধুদের থেকে বিদায় নিয়ে ঈশান বাসায় চলে আসলো। বাসায় এসে ডাইনিংয়ের দিকে এগিয়ে আসলে তখন আম্মু ছেলের দিকে রাগী চোখে তাকিয়ে আছে দেখে ঈশান এসে আম্মুকে জড়িয়ে ধরল। আম্মু জোর করে ছেলেকে ছাড়িয়ে নিয়ে বলতে আরম্ভ করলো, ছাড়ো আমাকে, এখন এত ভালোবাসা দেখাতে হবে না। পুরো দিন বাইরে কাটিয়ে এখন আসছো আম্মুকে ভালোবাসা দেখাতে। 1 মাস বাইরে থাকলে কোথায় বাসাতে এসে একটু আম্মুর আশেপাশে থাকবে তা না, শেষ বেলায় এসেছি উনি ভালোবাসা দেখাচ্ছে। পুরো বাড়িতে আমি একা থাকি, সে খেয়াল কি তোমাদের 2 বাপ ছেলের আছে? ঠিক আছে, আমি আব্বুকে বলে দিব কাল যেন আপুকে দুপুরে বাসায় নিয়ে আসে, তাহলেই তো তোমার গল্প করার লোক হয়ে যাবে। হ্যাঁ, তার শ্বশুর বাড়ি ছেড়ে এখানে সে আসবে আমার সাথে গল্প করতে। ছেলে বড় হলে তার বিয়ে দেওয়ার চিন্তা করতে হয়। তুমি কি বিয়ের বিষয়টা এড়িয়ে যেতে চাইছো? তোমার আব্বুকে বললেও সে তেমন কিছু বলছে না, তোমাকে বললেও তুমি আপুর কথা বলছো। সব বিষয় আপুকে টানলে সমাধান হয়? আপু যেমন এক বাড়ির বউ, তেমনি এই বাড়ির ছেলের বউ চাই। ঠিক আছে, তোমাদের যদি খুব ইচ্ছা হয় তাহলে মেয়ে দেখো, আমি বিয়ে করে নেব, কিন্তু আমাকে এসবের মধ্যে জড়াতে পারবে না। আব্বুকে রাজি করাতে পারলেই তবে এইসব কথা বলো। আম্মু চলে যেতে গেলে ঈশান একটু আদুরে সুরে বলতে লাগলো, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে একটু খাইয়ে দিবে? অনেকদিন তোমার হাতে খাই না আম্মু। এই জন্য এত ভালোবাসা দেখানো হচ্ছে। আচ্ছা, তুমি গিয়ে বসো, আমি খাবার আনছি। এখন তুমি খাবার পাবে কোথায়? না হয় কিছু বানিয়ে নিয়ে আসো। এতদিন পর বাড়ি আসছো, দুপুরে খেলে না, অথচ আমি রান্না করে তোমার জন্য বসেছিলাম, সেগুলো নিয়ে আসছি, খাও। ঈশান মাথা নেড়ে ডাইনিংয়ে গিয়ে বসতেই আম্মু পাশে বসে ছেলেকে খাইয়ে দিতে লাগলো আর হাজারটা কথা বলতে লাগলো। ঈশান ভাবতে লাগলো ছেলেটা, আম্মু ভাবতে লাগলো বিয়েটা করে নিলে হয়তো আম্মুর আর এই আদরটা করবে না, উল্টো খাইয়ে দিতে বললে বলবে এখন বউ এসেছে, বউকে খাইয়ে দিতে। বিয়ে জিনিসটা আগে হলেও করতে হবে, আবার পরে হলেও করতে হবে। তাই আর বারণ করলো না। সেদিন রাতেও আম্মু খাইয়ে দিল। আব্বুর সাথে এই বিষয়টা নিয়ে আম্মু বলতেই আব্বু বিষয়টা কিছুক্ষণ চুপ করে রইল। এবার আম্মু একটু রাগ দেখিয়ে বলতে লাগলো, আমি তোমাকে কোনো কথা বললেই তোমার কাছে সেটাকে গুরুত্বহীন মনে হয়। আমি বলছি ছেলেকে বিয়ে করাবো, এখন একটা ভালো মেয়ে দেখো। তোমার ছেলের বিয়ের বয়স হয়েছে মাত্র 24 বছর বয়স। এই বয়সে কি ওকে বিয়ে করালে ঠিক হবে শায়লা? এখনকার ছেলেরা 18 থেকে 19 বছর বয়সে বিয়ে করে নিচ্ছে। কাকে কি বলছি, যে নিজেই 20 বছরে বিয়ে করে নিল, সে ছেলের বেলায় কেন অন্যরকম ভাবছে? তুমি তো প্রেম করে বিয়ে করেছিলে, কিন্তু তোমার ছেলের তেমন কিছু নেই। আজকালকার ছেলের জিজ্ঞেস করে দেখো কোথায় কি প্রেম ভালোবাসা করেছে।
তুমি এত শিওর হচ্ছ কি করে? তোমার ছেলে প্রেম ভালোবাসার মধ্যে জড়ায়নি? কারণ তোমার ছেলে আমাকে সবই বলে, বাইরে কি করেছে না করেছে সবই কাল বলেছে। আর এমন কিছু থাকলে অবশ্যই বলতো। তারপরও যখন তোমার এত সন্দেহ, তাহলে আমি তোমার সামনে না হয় জিজ্ঞেস করে নিব। পরদিন ঈশান আম্মু থেকে বিদায় নিয়ে তারপর কলেজের উদ্দেশ্যে চলে গেল। বাইকটা রেখে তারপর ক্যাম্পাসে আসতেই খেয়াল করলো বন্ধুরা কয়েকজন এসে কথা বলতে আরম্ভ করেছে। ঈশান এসে ওদের সাথে যোগ দিল। কিছুক্ষণ বাদেই কালকে বলা কথাগুলো মনে পড়ল। বলেছিল কি যেন একটা সারপ্রাইজ দিবে। ঈশান বিষয়টা ভেবেই বলতে আরম্ভ করলো, কিরে, তোরা কাল বলছিলি কিসব সারপ্রাইজের কথা? আসার পর থেকে তেমন কিছু বললি না তো। এত উত্তলা হচ্ছিস কেন? সময় হলে সবই দেখতে পাবি। এজন্যই কলেজে আসলাম। আর তুই বললি সময় হলে দেখতে পাবো? আগে আগে দেখে দিলেই তো হয়। আচ্ছা দেখিস এখন ক্লাসের দিকে আয়। আচ্ছা দেখিস এখন ক্লাসের দিকে যাই। আর 15 মিনিট বাকি আছে ক্লাসের। তুই এত হাইপার হচ্ছিস কেন? এসেছিস যখন দেখতেই পাবি। বন্ধুরা বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। তাহলে কি ওকে ঢপ মেরেছে? ঈশান বিষয়টা সেটাই ভাবলো, কিন্তু এই মুহূর্তে রাগ করতে ইচ্ছে করছে না। ক্লাসে এসে কথা বলতে আরম্ভ করলে কিছুক্ষণ বাদে কেউ একজন ক্লাসে প্রবেশ করলো। সবাই দাঁড়ালো। ঈশান পিছনের দিকটায় একটা জায়গায় ছিল। সামনে থাকা ব্যক্তিকে দেখেই বেশ খানিকটা অবাক হলো। ঈশানকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে এবার মেহেদি ওকে একটু ধাক্কা দিয়ে বলতে লাগলো, এটা তোর চাচাতো বোন, আই মিন বড় চাচুর মেয়ে না? হ্যাঁ, সেটাই তো দেখছি। কিন্তু উনি এখানে কি করছে? কি আর করবে, গত 1.5 মাস আগেই ম্যাডাম জয়েন করেছে। তোকে বারবার বলেছিলাম কলেজে আয়। প্রথমে আমারও কেন জানি সন্দেহ হয়েছিল। 4 বছর আগে দেখেছি, তাই মনে করতে পারছিলাম না। তারপর তুই চলে যাওয়ার পর একদিন মেহেদি বলল যে এইটা সম্ভবত তোর কাজিন হবে। তারপর ওনার ফেসবুকে গিয়ে দেখলাম তোর সাথে কয়েকটা ছবি আছে। সেটা দেখেই বুঝতে পারলাম। তোকে জানানো হয়নি, তোর সাথে তেমন করে যোগাযোগ হয়ে ওঠেনি, তাই ভাবলাম তুই কলেজে আসলে না হয় একবারেই তোকে দেখিয়ে দিব। ও আচ্ছা, এই তাহলে তোদের সারপ্রাইজ? তা নয়তো কি, বড় চাচুর সিনিয়র মেয়ে যখন কলেজের ম্যাডাম। সাইলেন্ট, কিপ সাইলেন্ট। তোমাদের ক্লাসে আসলে এত কি কথা জমে আমি তো বুঝতে পারি না। নাকি আমার ক্লাসেই তোমরা এত কথা বলো? সবাই চুপ করে আছে। এরই মাঝে শুভ হুটহাট করে বলে উঠল, জি না ম্যাডাম, আমরা সবার ক্লাসেই কথা বেশি বলি। সবাই বেশি কথা না বললেও তুমি যে সবসময় বক বক বেশি করতেই থাকো সেটা আমি খুব ভালো করেই জানি। আয়রা ম্যাডাম অর্থাৎ চাচুর মেয়ে কথাটা বলেই ওদের দিকে তাকালো। একই শাড়িতে 3 জন দাঁড়িয়েছিল, আর দুজনের মাঝখানটা ঈশানকে দেখে ম্যাডাম কিছুক্ষণের জন্য চুপচাপ রইল। পিছনে ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই থেকে মেয়েটা ওর দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড বাদেই আয়রা কিছু একটা ভেবে তারপর ক্লাস করানোতে মনোযোগ দিল। ঈশান ভেবেছিল ভদ্রমহিলা ওর সাথে কথা বলবে, আবার পরক্ষণে মনে হলো এতদিন বাদে দেখা, তাই হয়তো চিনতে পারেনি। তার উপর চাচু হয়তো বলে দিয়েছে যেন ওদের সাথে যোগাযোগটা না রাখে। তাই বিষয়টা ভেবে দুজনেই ক্লাসে মনোযোগ দিল। একজন ক্লাস করানোতে আরেকজন ক্লাস করতে। ক্লাসটা শেষ হতেই আয়রা বেরিয়ে গেল। তারপর ঈশান ওর বন্ধুদের সাথে কথা বলতে আরম্ভ করলে শুভ বলল, ঘটনাটা কি হলো বলতো? ম্যাডাম কি তোকে চিনতে পারেনি নাকি চিনেও কথা বললো না? আমি সেটা কি করে জানবো? তাছাড়া গত 1.5 বছর যাবত ওনার সাথে আমার কোনো যোগাযোগই নেই, তাই হয়তো চিনতে পারিনি। একটা মানুষ এতটাও তো ভুল করতে পারে না। উনি তোর চাচাতো বোন, দুজনে একসাথে থাকতেই 1.5 বছর আগে তো কথা বলেছিলি। মানুষের চেহারাটা মানুষ এত তাড়াতাড়ি ভুলতে, একটা মানুষ এতটা তো ভুল করতে পারে না। উনি তোর চাচাতো বোন, দুজনে একসাথে থাকতে 1.5 বছর আগে তো কথা বলেছিলি। মানুষ চেহারা মানুষের এত তাড়াতাড়ি ভুলে যেতে পারে না। কলেজে কে কোথায় কি করে সবটাই মনে রাখতে পারে, অথচ নিজের চাচাতো ভাইকে মনে রাখতে পারে না ভদ্রমহিলা। সে মনে রাখেনি আর কথা বলেনি, তোরা এটা নিয়ে পড়লি কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। বাদ দে না এসব কথা। জোনের একটা ছেলের সাথে কি এত কথা বলবে? উনি কলেজের ম্যাডাম হয়ে স্টুডেন্টদের সাথে কি এত পার্সোনাল কথা বলবে? আজব। ঈশান যে ঘটনাটাকে বিরক্ত হলো সেটা ওর বন্ধুরা বুঝতে পারলো।
একই তো চাচাতো বোন, এতদিন পর দেখেও কথা বলেনি। তার উপর আবার ওরা এসব কথা বলছিল, তাই প্রচণ্ড পরিমাণে বিরক্তি লাগলো ঈশানের। ছেলেটা এক প্রকার রাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। ওরা কলেজের বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে। আরও 2টা ক্লাস করে সবাই বেরিয়ে গেল ক্লাস থেকে। ক্যান্টিনে গিয়ে কথা বলছিল সবাই। এরই মাঝে কোথা থেকে যেন পিয়ন লোকটা এসে দাঁড়ালো। তারপর পান খাওয়া দাঁত গেলিয়ে বলতে আরম্ভ করলো, তোমাদের মধ্যে ঈশান কে? সবাই লোকটার দিকে তাকাতেই ঈশান উঠে দাঁড়ালো। লোকটা বলতে আরম্ভ করলো, আয়রা ম্যাডাম তোমাকে ডেকেছে, তোমার সাথে নাকি কি কথা বলবেন উনি। এবার সবাই যেন একটা হাঁপ ছেড়ে বাঁচল। ঈশানের থেকে ওর বন্ধুরা বেশি স্বস্তি পেল। ছেলেটা সবার দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে পেরে পিয়নকে আসছি বলে চলে যেতে বলতেই সে চলে গেল। এবার শুভ বলতে আরম্ভ করলো, আমি জানতাম এরকম কিছু হবে। অন্যান্য গল্পের সিনেমায় তো দেখেছি এরকমটাই হয়। ক্লাসে ম্যাডাম তার পরিচিত কিংবা কাজিনের সাথে কথা বলতে পারেন না। আর এটা কি কথা বলার জায়গা নাকি? পার্সোনাল কথা পার্সোনালভাবে বলতে হয়। কি বলিস তোরা? ফালতু কথাটা কি বলে গিয়ে শুনে আসি আমি। ঈশান বলেই হাঁটা ধরল। পিয়ন কিছুটা দূরে চলে এসেছিল, তাই দ্রুত হেঁটে ওনার সাথে আয়রা ম্যাডাম অর্থাৎ চাচাতো বোনের অফিস রুমের সামনে আসলো। ভদ্রমহিলা কারোর সাথে কথা বলছে। ঈশান বাহিরে দাঁড়িয়ে রইল। ঈশানকে আর চোখে একবার বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে আয়রা আপু ওরফে ম্যাডাম যাদের সাথে কথা বলছিল তাদের বিদায় জানালো। তারপর ভদ্রমহিলা ঈশানকে বলতে লাগলো, ঈশান, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। ঈশান গিয়ে ম্যাডামের সামনে মাথা নিচু করে দাঁড়াতেই আয়রা ওকে বসতে বলল। ঈশান চেয়ার টেনে বসতেই ম্যাডাম বলতে লাগলেন, কি ভেবেছিলে তুমি? আমি তোমাকে চিনতে পারিনি? অবশ্যই চিনতে পেরেছি। তুমি আমার চাচুর একমাত্র সুইট কিউট ছেলে। তার উপরে সে আমার জুনিয়র ব্রাদার। তাকে না চিনে পারি বলো? আমি ওসব কিছু ভাবিনি। এখন বলুন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেন, বাবার জন্য কি কেউ আছে নাকি? মেয়েটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথাগুলো বলতেই ঈশান আর চোখে একবার দেখে চোখ নামিয়ে রাখলো। ঈশান খানিকটা অবাক হচ্ছে, কারণ ভদ্রমহিলা ওকে তুমি করে বলছে। আগে তো তুই তুই করেই বলতো, কিন্তু কলেজে বলে কি ম্যাডাম তুমি করে বলছে? বিষয়টা বুঝতে পারলো না। ছেলেটা মাথা নেড়ে না সুযোগ উত্তর দিয়ে বলল, না, গত 1 বছরে আপনাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। তার উপর মনে রেখেছেন কিনা সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এমন করে বলছো কেন ঈশান? আমি তো বাইরে ছিলাম, দেশে এসে আসলাম, জানতে পারলাম তোমাদের সাথে আমার পরিবার থাকে না। কিন্তু কোনো কেন জিজ্ঞেস করতেই আব্বু তেমন কিছু বলেনি। আম্মুর কাছ থেকে সবটা জানতে পারলাম। বাদ দিন ওসব কথা। কবে দেশে আসলেন? চাচুর এত বড় বিজনেস থাকতে শেষে কলেজের ম্যাডাম হতে ইচ্ছে হলো কেন? ভদ্রমহিলা কেমন করে যেন তাকালো। ম্যাডামের সাথে চোখাচোখি হতেই ঈশান চোখ জোড়া নামিয়ে নিয়ে বুঝতে পারলো ওর প্রশ্ন করাটা ঠিক হয়নি। সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি আপনি কলেজের ম্যাডাম। আপনাকে এত প্রশ্ন করার অধিকার আমার নেই। যাই হোক, কি জন্য ডেকেছেন বলুন। তুমি এমন করে কথা বলতেছো কেন? আমি কি একবারও বলেছি তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না? ঈশান চুপ করে আছে, তাই আয়রা ওর হাতের উপর একটা হাত রাখলো। সাথে সাথে ঈশান খানিকটা অবাক হয়ে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা একটু মুচকি হাসলো, তারপর ওর গালটা টেনে দিয়ে বলতে লাগলো, চাচুর মতো তুমিও কি রাগ করে আছো আমাদের উপরে? না, আমি কেন রাগ করতে যাব? 2 ভাই ঝামেলা করেছে, তার জন্য আমার রাগ করার কি আছে? তাহলে কথা বলছো না কেন? আর আমার দিকে তাকাচ্ছ না কেন? কলেজের ম্যাডামের সাথে কি কথা বলবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, আপনি আমাকে কেন ডেকেছেন বলেন। কোথায় থাকো এখন? চাচুকে রাস্তাতে একবার দেখছিলাম, কিন্তু নাম্বার দিয়ে বলে যোগাযোগ করতে পারিনি। বাসার ঠিকানাটাও জানি না, তাহলে গিয়ে দেখা করে আসতাম। শহরে শেষ দিকটায় যে বাড়িটা করেছিল আব্বু, এখন ওটাতেই থাকছে। ঈশান এখনো আয়রা আপুর চোখের দিকে তাকাচ্ছে না। মেয়েটা খানিকটা বিরক্ত হয়ে বলল, আমার সাথে কথা বলতে সমস্যা হলে চলে যাও। তোমাকে জোর করে ধরে রাখতে বলছি নাকি? না, তেমন কোনো সমস্যা নেই। আসলে কি কথা বলবো সেটাই ভেবে পাচ্ছি না। বললাম না আপনি কলেজের ম্যাডাম, তাই। ওইটা তোমার ক্লাস, কিন্তু ক্লাসের বাইরে তোমার ম্যাডাম নই, তোমার কাজিন আর আপু হই। এখন এত ম্যাডাম ম্যাডাম করার দরকার নেই।
আর তোমার কাছে আমি ম্যাডাম হতে চাইও না ঈশান। কিন্তু কলেজের ক্যাম্পাসে কেউ আমাদের কথা বলতে দেখলে উল্টাপাল্টা কিছু ভাববে। ভাবতে দাও, যার যা ইচ্ছে ভেবে নিতে দাও। তাছাড়া মানুষের কাজই হচ্ছে ভাবা, ওদের মুখটা তুমি আমি কেউই বন্ধ করতে পারবো না। ঈশান আবারও কিছুক্ষণ চুপ করে থেকে কি প্রশ্ন করবে ভেবে পাচ্ছে না, তাই জিজ্ঞেস করলো, চাচি আম্মু কেমন আছে? খোঁজখবর নিতে পারতে, এমন তো না যে চাচি আম্মার নাম্বার তো তোমার কাছে নেই। বাসাতে ছিলাম না, গত 1 মাস আগে লন্ডনে গিয়েছিলাম। তারপর থেকে আর তেমন কারোর সাথে দেখা হয়নি, আর খোঁজ খবরও জানি না। কেন লন্ডন কেন? বিজনেসের কাজে। সুইটি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, স্বামী সংসার নিয়ে ভালোই আছে। আপুর প্রেগন্যান্সি 2 মাস চলছে। হোয়াট? আমি জানি না। আর বজ্জাত মহিলাটা একবার আমাকে জানালো না। আপুর সাথে আপনার যোগাযোগ আছে? না, ও বিয়ের পর থেকে অন্য নাম্বার ইউজ করে, তারপর থেকে আর যোগাযোগই হয়ে ওঠেনি। তবে এফবিতে কন্ট্যাক্ট আছে। সেই জন্যই বলেনি, আমি গত 15 দিন আগে জানতে পারলাম। মিনিট খানেক দুজনের মাঝেই নীরবতা চলল। আয়রা ওদের কফি দিয়ে যেতে বললে পিয়ন এসে কফি দিয়ে গেল। দুজনেই খেতে আরম্ভ করলো। ম্যাডাম আবারও বলল, বিয়ে করেছো ঈশান? কফির মগটা টেবিলের উপর রেখেই ঈশান কাঁদতে লাগলো। তখন ভদ্রমহিলা বলতে লাগলো, এত অবাক হওয়ার কি হলো? যেহেতু অফিসে যাচ্ছ তাহলে নিশ্চয়ই চাচু আর চাচি আম্মু তোমাকে বিয়ে করিয়েছে। না, প্রশ্নটা আমার করা উচিত ছিল। আর আমি আপনার থেকে ঠিক গনে গনে 3 বছরের জুনিয়র, এটা কি করে হয়? সবকিছু ম্যাটার করে না। তাছাড়া তোমার বিয়ের বয়স তো হয়েছে, এমন না যে এখনো ফিডার খাও। সবই তো বোঝো, বিয়ে হলেও দেখা যাবে 1 বছরের মাথায় বাবা হয়ে গেছো। ঈশানের খানিকটা লজ্জা লাগছিল, তাই মাথা চুলকাতে লাগলো। তাই ম্যাডাম বলতে লাগলো, বাসায় থাকতে এত লজ্জা কিন্তু তুমি আমার সামনে পাওনি কখনো। মাঝে প্রায় 4 বছর 3 মাস কেটে গেছে, এতদিন পর দেখা হচ্ছে তাই এমন লাগছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এরপর থেকে আর লাগবে না। কেন? এরপর থেকে কি হবে? কলেজে তো আমাদের প্রায় দেখা হবে, নাকি তুমি আমাকে দেখার পর থেকেই আর আসবে না? না, তেমন নয়। ঈশান, তোমার কি ইচ্ছে করে না আবার 2 পরিবার একসাথে থাকুক? আমি ছোট মানুষ, আমার এত ইচ্ছা করে লাভ কি? 2 ভাইয়ের মাঝে ঝামেলা হয়েছে, সেখানে আমি কি করতে পারি বলেন? সেটাও ঠিক, তবে আমার খুব ইচ্ছে করছে একসাথে থাকতে। 2 দিন বাদে তুমিও বিয়ে করে নিবে, তারপর আমরা আর কখনোই একসাথে কখনোই হতে পারবো না। ওইটা উপরালাই ভালো জানেন, উনি যদি চান যে কোনো সময় এক করে দেবে। তবে তুমি চাইলেও হতে পারি ঈশান। বললাম তো, আমি ছোট মানুষ, আমি চাই বা না তাতে ওদের কিছু আসে যায় না। আর হবেই বা কি করে? ওসব পরে বলবো, আগে বলো সেদিন কার বেশি দোষ ছিল? চাচু আর আব্বু কথা কাটাকাটি করেছিল, আর সবচেয়ে বড় ঝামেলা তো হয়েছে তোমার ভাইয়ের জন্য। তুমি কথাটা বলতে আয়রা কেমন করে যেন ঈশানের দিকে তাকালো। ঈশান আবারও সরি বলতে মেয়েটা আবারও একটু হেসে বলতে লাগলো, আগের মতো সেই পিচ্চিটাই আছো, কোনো কিছু হলেই সেই সরি বলার অভ্যাসটা তোমার যায়নি এখনো। কলেজের ম্যাডাম, তাই ভুলভাল বলে ফেলে তো সরি বলতেই হয়। তাছাড়া এত বড় একজন মানুষকে তুমি করে বলতে হয় না। কিন্তু আমার আপনি ডাকটা ভালো লাগছে না, ক্লাসে আপনি করে বলতে পারো, তবে ক্যাম্পাসে তুমি আমাকে তুমি করেই ডাকলো। ট্রাই করব। এখন বলো, সেদিন ভাই কি করেছিল? কি আর করবে, আমাদের পাশের কলেজেরই একটা মেয়েকে খুব উত্ত্যক্ত করেছিল। মেয়েটার রিলেটিভ কেউ হয়তো থানায় কল করে দিয়েছিল। এখানকার ওসি ভাইয়াকে থানায় নিয়ে গিয়েছিল। তারপর ওসি আব্বুকে বিষয়টা জানালে আব্বু গিয়ে ভাইয়াকে ছাড়িয়ে এনেছিল। ভাইয়া সেদিন বাসে এসে চাচি আম্মুর সাথে খানিকটা সিনকেট করে। তখন আব্বু রাগের মাথায় ভাইয়াকে 2টা থাপ্পড় মেরেছিল আর বলেছিল, এ তো বড় বাড়ির ছেলে হয়েও রাস্তাঘাটে গিয়ে মেয়েদের উত্ত্যক্ত করছো, তারপর আবার বাসায় এসে আম্মুর সাথে মিসবিহেভ করছো। লজ্জা থাকা উচিত ছিল তোমার। নিজের কাজে একটু অনুতপ্ত না হয়ে বাসায় এসে চটপাট করছো। আব্বু ভাইয়াকে থাপ্পড় দিতে ভাইয়াও রেগে যায়। আব্বুর সাথে সিনকেট করতে থাকে। রাতে চাচু বাসায় আসলে সব জানানো হয়। তোমার ভাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আব্বুর কাছে এসব কথা আসতো। এসব চাচুর কেন আসতো? চাচু ভাইয়াকে কিছু বলতো না, কেন যে চুপ করে থাকতো জানি না। আয়রা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, গত 6 মাস আগে ভাইকে রিহ্যাব থেকে বাসায় আনা হয়েছিল।
একটা সময় এত বেশি নেশা করেছিল যার জন্য মানসিক ভারসাম্য হারিয়েছিল। তারপর ওকে 6 মাসের মতো রিহ্যাবে রাখা হয়। 6 মাস মতো সেখানে থাকার পর পুরোপুরি সুস্থ হয়ে বাসায় আসতেই আব্বু ওকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। সেখানেই এখন একটা জব করছে। ও, তাহলে তো ভালোই। ভালো আর কই হলো, একমাত্র ভাই দেশের বাইরে, তার উপরে আব্বু বলে দিয়েছে তার ভাইয়ের সাথে যতদিন না সম্পর্ক ঠিক হবে ততদিন পর্যন্ত যেন দেশে না আসে। ম্যাডাম অর্থাৎ আয়রা আপু কথা শুনে ঈশান খানিকটা অবাক হলো। যে ছেলের জন্য চাচু তার ভাইয়ের সাথে ঝামেলা করলো, আবার সেই ছেলেই কিনা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। আবার ছেলেকে বলে দিয়েছে 2 ভাইয়ের সম্পর্ক ঠিক না হওয়া পর্যন্ত দেশে যেন না আসে। ভাইয়ের প্রতি এত ভালোবাসা, তাহলে কেনই বা ভাইকে ডেকে নিয়ে সমস্যা সমাধান করছে না? দুজনের কথা বলে নিলেই তো সবটা ঠিক হয়ে যায়। ঈশান ছোট মানুষ, কি বলবে জানা নেই, তাই চুপ করে রইল। তখন ম্যাডাম বলতে লাগলো, কার সাথে রিলেশন আছে তোমার? না, নেই। তবে বাসা থেকে আব্বু আম্মু বলেছে খুব শীঘ্রই বিয়ে করিয়ে দেবে। কেন, ছেঁকা খেয়েছিলে নাকি? কাকে পছন্দ করো তার সাথে বিয়ে? আমি এসবে বিশ্বাস করি না, আর প্রেম ভালোবাসা আমার অপছন্দ। বিয়ের আগে যে কোনো সাধারণের সম্পর্কই হারাম। আর আজকালকার প্রেম ভালোবাসা দেখে আমার এসবের থেকে বিশ্বাস উঠে গেছে। বন্ধুরা কয়েকজন প্রেম করে ছেঁকা খেয়েছে, ওদের অবস্থা চোখের সামনে থেকে দেখে কোনো মেয়েকে বিশ্বাস করতে ইচ্ছে করেনি। এত ভয় মেরে নিয়ে কি দরকার আছে যে সে ঝামেলায় জড়ানোর? বিয়ে করে নিলেই সেও যে তোমার সাথে থেকে যাবে, তোমাকে ভালোবাসবে, তার কি গ্যারান্টি আছে? অর্ধেক বয়স সংসার করার পরও মানুষ অন্যের হাত ধরে চলে যায়। তাহলে প্রেম ভালোবাসা করলেই যে ছেড়ে চলে যাবে না আর বিয়ে করলেই থেকে যাবে, তার কি গ্যারান্টি আছে তোমার কাছে? ওসব কিছু জানি না, তবে আম্মু বারণ করেছিল এসব প্রেম ভালোবাসার না জড়াতে। যদি কাউকে পছন্দ হয় তার কথা যেন আব্বু আম্মুকে বলি, সেজন্য আর এসব নিয়ে ভাবা হয়নি। ঈশানের এসব জ্ঞানমূলক কথা শুনে ম্যাডাম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তখন আয়রা আবার বলতে লাগলো, ঠিক আছে, ক্লাসে যাও। ক্লাস করবে তো নাকি বাসায় দিকে যাবে? না, আর ক্লাস করব না। ঠিক বাসায় চলে যাও, আর আজে বাজে বখাটেদের সাথে আড্ডা দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, কখনো বাসায় আসবেন? তুমি যেদিন নিয়ে যাবে সেদিন যাবো। ঈশান আপুর কথার মানেটা বুঝলো না। মেয়েদের রুম থেকে বের হতে গেলে ঈশানও পিছন পিছন বেরিয়ে আসলো। বন্ধুদের সাথে কিছুক্ষণ কথা বলল। ম্যাডামের সাথে কি কথা বলেছে সেটা জিজ্ঞেস করতেই ঈশান সব বলল। আবার যদি তোরা এক হয়ে যেতি তাহলে ভালো হতো। এখন তোর চাচাতো ভাই তো আর ওই বাসাতে থাকে না, তাহলে এখন 2 পরিবারকে এক হতে সমস্যা কোথায়? তোর চাচু এত কথা বলেছে, তাহলে তোর আব্বুকে ডাকছে না কেন? আমি ওসব কিছু জানি না, যেটুকু বললো সেটুকু শুনলাম, আর যেটুকু আমার জানা ছিল আমিও সেটুকু জানালাম। তোরা দুজনেই চাইলে কিন্তু পুরো পরিবারটা এক হতে পারে। আজব, আমি ছোট মানুষ, আমি বা কি করব? উনি একজন বুদ্ধিমতী মহিলা, উনি হয়তো কিছু করতে পারে। তুই কি এতটাই বোকা যে কিছুই করতে পারবি না? তোদের দুজনকেই করতে হবে সবটা। আজব, আমি ছোট মানুষ, আমি বা কি করব? আরে তুই বুঝতে পারছিস না? ম্যাডাম আর তুই বিয়ে করে নিলেই দেখবি তোদের ফ্যামিলিটা আবার এক হয়ে যাবে। ঈশান বসা থেকে দাঁড়িয়ে পড়ল। আজব, এসব কি বলছে এরা? ঈশান চোখ বড় বড় করে বন্ধুদের দিকে তাকিয়ে রইল। তারপর একটু রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, পাগল নাকি? তোদের মাথা খারাপ বলতো? ম্যাডামের আর আমার বয়সের ডিফারেন্স 3 বছরে। আমি 24 আর ম্যাডাম 27 বছর চলছে। এটা কিভাবে সম্ভব? আর এসব কথা যদি ভদ্র মহিলা ভুলেও জানতে পারে তাহলে উনি যে পরিমাণে রাগে, তাহলে আর দেখতে হবে না আমাকে। এতে তো অবাক হবার কি আছে? সিনিয়র জুনিয়রের কি প্রেম ভালোবাসা হয় না? 5 বছরের ছোট ছেলেকেও মেয়েরা আজকাল বিয়ে করছে, সেখানে 3 বছর তো কোনো ঘটনাই না। দুজন একসাথে পাশাপাশি দাঁড়াবে, কেউ দেখে বলতে পারবে না তোদের বয়সের ডিফারেন্ট এতটা। উল্টো ম্যাডামকে বলবে তোর বউ কিংবা গার্লফ্রেন্ড। যা বলেছিলাম দুজনকে একসাথে মানাবে বেশ। ম্যাডামকে দেখে মনে হয় না ম্যাডামের 27 বছর বয়স। মনে হোক বা না হোক, এসব কথা যেন দ্বিতীয়বার আর না শুনি, তাহলে তোদের অবস্থা খারাপ করে ছেড়ে দিব। আর ভুলেও ওইসব কথা ম্যাডামের কানে গেলে আমাকে আর ভাই বলেও পরিচয় দিবি না। সব বিষয়ে এত ভয় পেলে কিন্তু চলে না বন্ধু। ওসব জানি না, আমার এসব ভালো লাগে না।
তোরা সেটা খুব ভালো করেই জানিস। খামোখা এসব বলে মনটা খারাপ করে দিস না তো। আমি তো মনে করেছিলাম চাচ্চুর মতো আয়রা আপু মুখ ঘুরিয়ে রাখবে, কথা বলবে না, কিন্তু এখন দেখছি নিজে থেকে এসে কথা বলছে। সময় থাকতে থাকতে এসবটা নিজেরাই ঠিক করে নিতে পারিস। ম্যাডামের বিয়ের বয়স হয়েছে, যে কোনো দিন দেখবি বাসা থেকে বিয়ে ঠিক করে দিবে। নিজের কাজিনকে তো হারাবি, আবার কলেজের সিনিয়র ম্যাডাম ওরফে চাচাতো বোনকে বিয়ে করার সুযোগটাও হাতছাড়া হবে। সিনিয়র বউ বলে ভালোবাসাটা বেশি পাবি। বাবু সোনা জানো বলে অতিরিক্ত আদর করবে, বকা দিবে, তবে ভালোবাসবে তার থেকে বেশি পাবি। এসব আজে বাজে কথা বলার জন্য কলেজে ডেকে আনলি আমাকে? ভেবেছিলাম 2 দিন রেস্ট নেব, তারপর না হয় কলেজে আসব। কলেজে আসলে তোদের সাথে আর ওনার সাথেও দেখাও হতো। এমন না যে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল এগুলো। ঈশান রাগ দেখিয়ে বন্ধুদের থেকে বিদায় নিয়ে চলে আসলো। বাসায় এসে আম্মুকে বিষয়টা জানালো। আম্মু বলতে লাগলো, তাহলে বাসায় নিয়ে আসলি না কেন? এত করে যখন সবকিছু জিজ্ঞেস করলো, বাসায় একটাবার নিয়ে আসতি। আজকেই প্রথম দেখা হলো। এতদিন বাদে বিদেশ ফিরে কলেজে ম্যাডাম হিসেবে জয়েন করে ক্লাস নিতে আরম্ভ করেছে। সময় সুযোগ করে আসবে কখনো। ঠিকানা দিয়ে এসেছি আমি। জিজ্ঞেস করলে না বিয়ে টিয়ে করছে কিনা? আমার মনে হয় না বিয়ে করলে জব করতে পারতো। এরপর কয়েকটা দিন মাঝে কাটলো। ঈশান প্রতিদিনই ক্লাস করলো বেশ ভালোভাবেই। আয়রা ভেবেছিল ঈশান ঠিকঠাক মতো ক্লাস করবে না, কিন্তু ছেলেটার পড়ালেখার প্রতি মনোযোগ আছে, সেটা বলতেই হবে। ছোটবেলাতে এত বেশি পড়াশোনা করতো না ছেলেটা, তবে যাওয়ার আগে আয়রা দেখেছিল ঈশান পড়ালেখার প্রতি বেশ খানিকটা মনোযোগী হয়েছে। তার একমাত্র কারণ ছিল চাচুর কাছে ঈশান যা চাইতো চাচু তাকে শর্ত জুড়ে দিত, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলেই সেটা দিবে। তখন থেকেই হয়তো ছেলেটা পড়ালেখার প্রতি মনোযোগী হয়েছে। তো 7 দিন পর, সেদিন যখন 2টোর দিকে ঈশানদের একটা ক্লাস টেস্ট পরীক্ষা রাখা হলো, সেদিন ঈশান বন্ধুদের সাথে ক্যান্টিনের দিকেই যাচ্ছিল। দূর থেকে আয়রা ম্যাডাম বিষয়টা খেয়াল করে ঈশানকে পিয়নকে দিয়ে ডাকালো। ঈশান ক্যান্টিনে এসে দেখলো ম্যাডাম একটা জায়গায় বসে আছে। বিষয়টা দেখে ঈশান এসে দাঁড়াতেই তখন ম্যাডাম একটু হাসার চেষ্টা করে বলল, বসো। না, ওদিকে আমার ফ্রেন্ডরা বসে আছে। আপনি লাঞ্চ করবেন, খেয়ে নিন, আমি আসছি। আমি আজকে আমার একার জন্য লাঞ্চ আনিনি, নিজ হাতে রান্না করে নিয়ে এসেছি। তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। ঈশান খানিকটা অবাক হলো, এই মেয়ে আবার রান্না করা শিখলো কবে? এবার আয়রা একটু রাগি চোখে তাকাতেই ঈশান বসে পড়ল। ছোটবেলায় ঈশান যেটা করতে না চাইতো আয়রা আপু ওকে ঝাড়ি মেরে আর ধমকের উপরে রেখে সেটাই করাতো। ঈশান বসে পড়তেই ভদ্রমহিলা খাবার বেড়ে ওকে দিতে লাগলো। ঈশান খেয়াল করে দেখলো গরুর মাংস রান্না করেছে মেয়েটা। কেমন হয়েছে আল্লাহ মাবুদ জানে, আদৌ কি খাওয়া যাবে কিনা বিষয়টা ভেবেই যখনই মাংসটা খিচুড়ির সাথে মুখে দিল বুঝতে পারলো অসাধারণ হয়েছে রান্নাটা। কয়েকবার মুখে নিতেই দেখলো ভদ্রমহিলা উৎসুক জনতার মতো তাকিয়ে আছে। ছেলেটা একটু হাসার চেষ্টা করে বলল, আপনি রান্না করেছেন? আমার বিশ্বাসই হচ্ছে না। একটু ভালো হয়নি তাই না? অসাধারণ হয়েছে। আপনি এত সুন্দর রান্না করতে পারেন জানতাম না তো। আর আগে কখনো রান্না করেননি, তো আর কি বিশ্বাস হচ্ছে না। এত বিশ্বাস করতে হবে না। বাইরে যখন থেকেছি তখন একা একাই রান্না করে খেতে হয়েছে। আর মেয়ে মানুষ আজ বাদে কাল বিয়ে হলে বরকে রান্না করে খাওয়াতে হবে, তাই আগেই বানানো শিখে নিয়েছি। আমি তো খাচ্ছি, আপনিও খান না। খেয়ে দেখুন, রান্নাটা সত্যিই ভালো হয়েছে। আয়রাও খেতে লাগলো। দূর থেকে ঈশানের বন্ধুরা বিষয়টা দেখে মুচকি মুচকি হাসছে। ম্যাডাম একবার ওদের দিকে দেখতেই সবগুলো চোখ ফিরিয়ে নিল। তখন আয়রা বলতে লাগলো, তোর বন্ধুরা কি বলছে বলো তো? ওই আর কি, একটু অবাক হচ্ছে। ম্যাডামের সাথে কোনো স্টুডেন্টকে প্রথমবার খাবার খেতে দেখছে, তাই হয়তো। আমার কিন্তু না মনে হয় না। ওরা কি আমাদের নিয়ে অন্য কিছু ভাবছে ঈশান? আমার বন্ধুরা আবার কি ভাববে? ওই যেটা হয়, একটা মেয়ের সাথে একটা ছেলেকে দেখলে উল্টোপাল্টা ভাবতেই পারে যে মেয়েটার সাথে তার। ওরা দূর থেকে দেখেনি। আপনি যেমন আমার ম্যাডাম, তেমনি সিনিয়র চাচাতো বোন, তাই ওদের এসব নিয়ে ভাবার কোনো কারণ দেখছি না। তাতে কি ওদের ম্যাডাম হলেও তোমার তো আর কাজিন আর চাচুর মেয়ে। হ্যাঁ, চাচুর মেয়ে আর বড় আপু, তাই এসব কিছু ভাবার কোনো চান্সই নেই। কেন? ভাবলে কি খুব বেশি ক্ষতি হবে? নাকি আমাকে নিয়ে ভাবা যায় না আমি এতটাই দেখতে খারাপ?
আয়রার কথাতে ঈশান কেসে উঠল। সাথে সাথে ম্যাডাম পানির বোতল ওর দিকে এগিয়ে দিয়ে মুখের সামনে ধরল। ঈশান পানিটা ঢকঢক করে খেতে লাগলো। মেয়েটা ঈশানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, সরি, খাবার সময় এসব কথা বলা ঠিক হয়নি, তুমি খেয়ে নাও। ঈশান খাওয়া শেষ করলো। আরও মিনিট 5 ম্যাডামের সাথে কথা বলে তারপর ক্লাসে আসলো। ক্লাস টেস্টটা আয়রারই ছিল। ক্লাস টেস্ট দেওয়া শেষ হলে ঈশান কলেজ থেকে বের হলো। খেয়াল করলো ম্যাডাম রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। ঈশান কিছু একটা ভেবে ম্যাডামের সামনে দাঁড়ালো। তারপর আশেপাশে তাকিয়ে দেখতে পেল অনেক দূর অবধি ফাঁকা। তাই ঈশান বলতে আরম্ভ করলো, আপু, আশেপাশে কোনো রিক্সা দেখতে পাচ্ছি না। বাইকে ওঠেন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আমি চলে যেতে পারবো, তোমাকে এত কষ্ট করতে হবে না। আরে সমস্যা নেই, কেউ দেখতে পাবে না। আপনি তো হিসাব করে আসেন, কেউ বুঝতেই পারবে না। আর ভয় নেই, আমি আপনার বাসায় যেতে চাইবো না। ম্যাডাম কি ভাবলো কে জানে। তারপর রাগীভাবে ঈশানের দিকে তাকাতেই ছেলেটা মাথা নিচু করে নিল। এবার ভদ্রমহিলা বাইকের উঠে বসে ঈশানকে পিছন থেকে এক হাতে কোমর জড়িয়ে ধরল। ঈশান অবাক হলেও চুপচাপ ড্রাইভ করতে লাগলো। মেয়েটা ওর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। ঈশান সেটা লুকিং গ্লাসে দেখছে। খানিকটা বিরক্তি লাগলেও তেমন বুঝতে দিল না আপুকে। এবার মেয়েটা নিজে থেকেই প্রশ্ন করলো, পেছন থেকে জড়িয়ে ধরেছে বলে কি খুব লজ্জা লাগছে, নাকি গার্লফ্রেন্ড রাগ করবে? বললাম তো তেমন কেউ নেই। তাহলে তোমার জন্য মেয়ে দেখি। ওসবের কোনো দরকার নেই, আপনাকে কষ্ট করতে হবে না। আব্বু আম্মু দেখে নেবে। কেন? আমি দেখলে কি ক্ষতি? আব্বু আম্মু ছাড়া কি আপু দায়িত্বটা নিতে পারে না? নাকি আপুর পছন্দটা খুবই বাজে হবে? ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। মেয়েটা ওকে তেমন করে বাইকের পিছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। ভদ্রমহিলা জড়িয়ে ধরার পর থেকেই ভিতরে কেমন যেন একটা অনুভূতি কাজ করছে। একটা মেয়েলি একটা স্মেল এসে ঈশানকে পুরো পাগল করে দিচ্ছে। ঈশানকে কোনো রকমে মেয়েটাকে নিয়ে ওর বাসার সামনে আসলো। আজ পুরো 1 বছর পর এই বাসার সামনে আসলো। ছেলেটা বাইকটা থামাতেই মেয়েটা নেমে গেল। তখন আয়রা বলল, ঠিক হলো, আসো ভিতরে এসো। না, আজ যাব না, অন্য কোনো দিন। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, আম্মু টেনশন করবে। তুমি কি পিচ্ছি বাচ্চা জাম্বু টেনশন করবে? ফোন করে বলে দাও চাচি আম্মুর বাসায় আছো। না থাক, এমনিতেই 3:45 বেজে গেছে। এখন ভেতরে গেলে চাচি আম্মু আসতে দিবে না। আয়রা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নেড়ে বিদায় জানালেও ঈশান চলে যেতে মেয়েটা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মাঝখানে কেটে গেল পুরো 1 মাস। এই 1 মাসে আয়রার সাথে ঈশান বেশ স্বাভাবিক হয়েছে। ঈশান জানে ও চাচাতো বোন এসব কিছু জানে না। ওদের বাবা আর চাচার মধ্যে ঝামেলা হয়েছে বলে কি ওরা ভাই বোন কথা বলা বন্ধ করে দিবে? ঈশানও চায়নি বন্ধ করতে। তবে ওই ছেলেটা আবুর সাথে বেয়াদবি করেছিল। তারপর থেকে ঈশানের ইচ্ছে হয়নি ওর মুখটা দেখার। আবু দেশে আসার পর থেকেই, যবে থেকে কলেজে জয়েন করেছে তবে থেকেই ঈশানকে ডেকে নিয়ে নিজে থেকেই কথা বলে। ঈশান আর নিজে থেকে তেমন কথা বলতে চায় না চাইলেও মেয়েটাই ওকে বারবার ডেকে নেয়। ঈশান জানে না মেয়েটা ওকে নিয়ে কী ভাবে। তবে ঈশান ওকে শুধু বড় আপুই ভাবে। ঈশান বাসায় বসে আম্মুকে সবটাই বলে। আম্মুর সাথে আপুর সাথে কোথায় কোথায় গিয়েছিল, কি করেছিল। 1 মাসের মাথায় সেদিন যখন ঈশান ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছিল, ঠিক তখনই আপু অর্থাৎ ম্যাডাম নাম্বার থেকে একটা কল আসলো। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে আয়রা বলতে লাগলো, কোথায় তুমি? বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি। কেন? এখন আমার জানার মতো তো কোনো ক্লাস নেই। না নেই, একটু পর বাসায় চলে যাব। বাসায় যেতে হবে না, আমার কাছে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই কথাগুলো মেয়েটা এমন করে বলল যেন ওরা দুজন স্বামী স্ত্রী। ঈশান বিষয়টা ভেবেই চুপ করে আছে। আয়রা আবারও বলল, খুব বেশি ব্যস্ত তুমি? ঠিক আছে, তাহলে আসতে হবে না। ঈশানের কথার অপেক্ষা না করে মেয়েটা কল কেটে দিল। ঈশান বন্ধুদের থেকে বিদায় নিয়ে মিনিট 5 মধ্যেই অফিস রুমের সামনে এসে দেখলো মেয়েটা ব্যাগ হাতে বেরিয়ে আসছে। ঈশানকে দেখে মেয়েটা একটু মুচকি হাসলো। তারপর ওর গাল টেনে দিয়ে বলতে লাগলো, সব কিছুতেই এত বারণ করো কেন? নাকি আমার সাথে মিশতে আম্মু বারণ করে দিয়েছে? তাহলে বলো, আর ডাকবো না তোমায়। তোমার এমন কেন মনে হচ্ছে? তাছাড়া আম্মু এমন কিছুই বলবে না, উল্টো কয়েকদিন বলেছে তোমাকে বাসায় নিয়ে যেতে। যাবো কোনো সময়।
জানি না সে সময়টা তোমার কখনো হবে কিনা। এখন চলো, কোথায় যাবে? আমার বান্ধবীরা শপিং মলে আছে, ওরা একটু দেখা করতে বললো। ভাবলাম একা যাবো, তাই তোমাকে নিয়ে যাই। কেন? আমি কেন? আমাকে কেন যেতে হবে ওখানে? আয়রা এবার একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল। ঠিক আছে, বাসায় চলে যাও। মেয়েটা কথাটা বলে হেঁটে বেরিয়ে যেতে নিলে ঈশান ওর একটা হাত ধরে ফেলল। জানে না কেন মেয়েটাকে আটকালো, তবে কোনো এক অধিকারের কারণে ইচ্ছে করছিল আটকে দিতে। তাই এক মুহূর্তের জন্য না ভেবেই মেয়েটার হাত ধরে ফেলল। সাথে সাথে মেয়েটা সেখানেই দাঁড়িয়ে পড়ল। কয়েক সেকেন্ড পরেই ঈশানের দিকে ফিরতেই ছেলেটা ওর হাতের দিকে তাকিয়ে হাতটা ছেড়ে দিতেই মেয়েটা হাতটা সরিয়ে নিল। আই এম সরি, আসলে তুমি চলে যাচ্ছিলে রাগ করে, তাই আর কি। আমি কিছু মনে করিনি ঈশান। ঈশান এবার নিজেই মুচকি হাসলো। দুজনেই কলেজ ক্যাম্পাসের বাহিরে আসলো। মেয়েটা গেটের সামনে এসে দাঁড়িয়েছে। ঈশান বাইকটা নিয়ে এসে দাঁড়াতেই আয়রা সেদিনের মতো উঠে গেল। এরই মাঝে ঈশান কয়েকবার ওর ম্যাডাম চাচাতো বোনকে বাসায় পৌঁছে দিয়েছে, তবে ওর বাসাতে যায়নি। নানার রিজন দেখিয়ে বাসার ভিতরে আর কখনো যাওয়া হয়নি। আয়রা জানে যতদিন ওদের দু পরিবারের সম্পর্কটা ঠিক না হবে ততদিন অবধি ওরা দুই পরিবারের যাতায়াতটা আগের মতো ঠিক হবে না। আয়রাও সেটাই ভেবে ঈশানকে আর জোর করেনি। আজকে বাইকে ওঠার পর থেকে মেয়েটা ওকে দু হাতে জড়িয়ে ধরে রেখেছে। ঈশান খানিকটা অবাক হলেও আয়রা বলতে লাগলো। আমার ঠান্ডা লাগছে ঈশান। এমন করে জড়িয়ে ধরে রাখতে দেখলে তোমার বয়ফ্রেন্ড রাগ করবে না? তাছাড়া তুমি সবসময় আমার সাথে এত কথা বলো, ও যদি জানতে পারে তাহলে তো তোমাদের মাঝে রাগারাগি হবে। খামোখা কেনই বা নিজেদের মধ্যে এরকম ঝামেলা বাড়াবে আমার সাথে কথা বলে? থাকলে তো রাগ করবে। এত সুন্দরী একটা মেয়ের কিনা বয়ফ্রেন্ড নেই, এটাও আমাকে বিশ্বাস করতে বলছো? না নি, তাহলে তুমি বলছো আমি সুন্দর দেখতে? হ্যাঁ, এটা আবার বলার কি আছে? যা সত্যি সেটাই তো বললাম। তাছাড়া কলেজেই তো দেখো গিয়ে কত ছেলে তোমাকে পছন্দ করে, সেই জন্যই তো ক্লাসে গেলে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে তোমার দিকে। কেন? ওরা তাকিয়ে থাকলে তোমার কি হিংসা হয় তাতে? আমার হিংসা হতে যাবে কেন? তুমি আমার চাচাতো বোন। তাছাড়া অন্য পরিচয় কলেজে ম্যাডাম, তোমাকে সবাই তাকিয়ে থেকে দেখতেই পারে, কারো পছন্দ হতেই পারে। এই নিয়ে খামোখামি রাগ দেখিয়ে কি লাভ বলো? ও, আমি ভাবলাম অন্য কোনো ছেলে আমার দিকে তাকিয়ে থাকলে তোমার হিংসা হয়, রাগ হয় খুব। এখন দেখছি অন্য কোনো ছেলে আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকলেও, আমার সাথে প্রেম করতে চাইলেও তোমার রাগ হবে না। আপু শেষের কথাটা গাল ফুলিয়ে বলল। ঈশান সেটা লুকিং গ্লাসে স্পষ্ট দেখলেও কোনো জবাব দিল না। শপিং মলের সামনে এসে আয়রা বাইক থেকে নামলো। ঈশান বাইকটা পার করে আসতেই দেখলো মেয়েটা দাঁড়িয়ে আছে। ঈশান আসতেই আয়রা ওর হাত ধরল। ঈশান খানিকটা অবাক হলেও কিছু বলল না। মেয়েটা ওর হাত ধরে লিফটের মধ্যে গেল। তারপর লিফট চালু হতেই যখনই ঝাঁকুনি দিল সাথে সাথে মেয়েটা ওর হাতটা আরো শক্ত করে জড়িয়ে ধরল। ঈশান অবাক হয়ে তাকাতে মেয়েটা বলতে লাগলো। আমার মধ্যে কেমন যেন উঠে যায়, লিফটে ঝাঁকিয়ে দেয়। ওরা চতুর্থ তলায় চলে আসলো। এসে দেখলো একটা রেস্টুরেন্টের মধ্যে আয়রার কতগুলো বান্ধবী বসে আছে। ঈশান পিছন পিছন আসতে নিলেই আয়রা আপু আবারও ওকে হাত ধরে টানতে টানতে বান্ধবীদের কাছে নিয়ে আসলো। তারপর একটা জায়গায় বসিয়ে দিয়ে নিজেও ওর পাশে বসলো। সবাই ঈশানের দিকে কেমন করে যেন তাকালো। তখন ওর বান্ধবীদের মধ্যে একটা মেয়ে বলে উঠল। হ্যাঁ রে আয়রা, এটা আমাদের জিজু। ভদ্রমহিলার বান্ধবীর এমন কথাতে ঈশানের চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হলো। এবার আয়রা একটু লজ্জামাখা হাসি দিয়ে বলতে লাগলো। হলে কি খুব বেশি সমস্যা আছে? না, সমস্যা হবে কেন? তোদের দুজনকে একসাথে খুব সুন্দর মানিয়েছে। আর এইভাবে বয়ফ্রেন্ডের হাত ধরে টানতে টানতে আসছিলি, তাতে মনে হচ্ছিল কেউ নিয়ে যাবে। বান্ধবীদের এরকম কথা শুনে ঈশানের প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগলো। ঈশান মাথা নিচু করে আছে দেখে এবার আপু বলতে আরম্ভ করলো। আজে বাজে কথা বলিস না তো, ও লজ্জা পাচ্ছে। বিয়ে হলে সব লজ্জা দূর হয়ে যাবে। ঈশান জানে না ওরা কেন এই কথা বলছে, আর আয়রা আপু ওদের কি বলেছে সেটা ওর জানা নেই। তবে ওরা কি এমনি এমনি বলছে, তারপরও ঈশানের বেজায় পরিমাণে লজ্জা লাগছে। একই সিনিয়র আপু বান্ধবী, তার উপর সবাই মিলে এমন সব কথা বলছে যার জন্য ঈশানের লজ্জা লাগছে। কথাও বলতে পারছে না।
ভদ্রমহিলাগুলো একে একে ঈশানকে প্রশ্ন করে যাচ্ছে। ঈশান হ্যাঁ বা না বলে উত্তর দিয়েছে। এবার এমন একটা প্রশ্ন এক ভদ্রমহিলা করল। আচ্ছা ভাইয়া, তোমাদের কতদিনের রিলেশন জানো? তোমার কিছু বলিনি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তোরা জানিস না ও আমার চাচাতো ভাই? এমনিতেই ছেলেটা লজ্জা পাচ্ছে, তার উপরে তোরা এইসব বলেই যাচ্ছিস। তো কি হয়েছে? চাচাতো ভাইকে কি মানুষ বিয়ে করে না নাকি? তাছাড়া এত কিউট একটা চাচাতো ভাই থাকতে এদিকে ওদিকে ছেলে কেন খুঁজতে যাবি? ঈশান কথা বলছিল না, ফোন চালানোতে মনোযোগ ছিল। একেই লজ্জা লাগছে, তার উপর ভদ্রমহিলাগুলো এসব কথা বলেই যাচ্ছে। ঈশান চুপ করে রইল। আয়রা আপু বিষয়টা বুঝতে পেরে ওদের থামালো। সবাই রেস্টুরেন্ট থেকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। বিকেল 4টার দিকে মেয়েটাও ঈশানকে ছাড়লো। ঈশান বাসায় পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু আপুকে বলল, 4টা বেজে গেছে, তুমি বাসায় চলে যাও। এখন আর আমাকে এগিয়ে দিতে হবে না, আমি রিক্সা করে চলে যেতে পারবো। ঈশান, ঠিক আছে, আমি একটা রিক্সা ডেকে দিই। এবার ঈশান একটা রিক্সা ডেকে দাঁড় করালো। তারপর আপু উঠে যেতেই ঈশান রিক্সার হুডটা নিজের হাতে উঠিয়ে দিয়ে বলতে লাগলো, মামা, আপু যেখানে যায় নামিয়ে দিও, ভাড়া দিয়ে দিয়েছি, যেটা দিয়েছি সেটাতে হয়ে যাবে। আর হ্যাঁ, সাবধানে নিয়ে যাবে। এত কিছু বলতে হবে না, ঠিকানা বললে উনি চিনতে পারবে। তুমি যাও, এখন চিন্তা করতে হবে না। মাস্কটা পরে নাও। আর বাবা নিচ্ছি তো, কেউ দেখতে পাবে না। আয়রার কাছে মনে হচ্ছিল ঈশান ওর হাজবেন্ড বা বয়ফ্রেন্ড। যেমন করে ওর কেয়ার করছিল তাতে যে কেউ বলবে দুজন স্বামী স্ত্রী। যতক্ষণে রিক্সাওয়ালা চলে গেল ততক্ষণে ঈশান তাকিয়ে রইল মেয়েটা যাওয়ার দিকে। কিছুটা গিয়েই আয়রা রিক্সা থেকে মাথা বের করে ওর দিকে ফিরে হাত নেড়ে বিদায় দিল। ঈশান একটু হাসার চেষ্টা করে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। মেয়েটা মুচকি মুচকি হাসছে আর তখনকার কথাগুলো ভাবছে। বান্ধবীরা আর একটু হলে সব কিছুর হাটের হাড়ি ভেঙে দিত। ঈশান বাসায় চলে আসলো। তারপর যখনই বাসায় ঢুকলো তখনই আম্মু ওকে ডেকে জিজ্ঞেস করলো, কোথায় ছিল এতক্ষণ? আয়রা আপুর সাথে। সে থাকো, কিন্তু আপু তোমার থেকে 3 বছরের সিনিয়র। এমন কিছুর মানে বের করো না যার জন্য দুই পরিবারের সম্পর্কটা আরো নষ্ট হয়, যেটা সারা জীবনেও ঠিক হবে না। আম্মু, আমি জানি তুমি কি বোঝাতে চাইছো, কিন্তু আমি এসব কিছু ভাবিনি। আমি আপুর সাথে নিজে থেকে গিয়ে কখনো কথা বলি না। এখন একজন ডাক্তার যদি যেতে বারণ করো তাহলে সেটাও বন্ধ করে দেব। আমি তোমাকে তেমন কিছুই বলিনি, শুধু সাবধানে থাকতে বলছি। আম্মুর সাথে কথা বলা শেষে ঈশান রুমে আসলো। আরো 2 দিন পরের ঘটনা। সেদিন ঈশান খুশি মনে কলেজে আসলো, কারণ আম্মু আব্বুকে আজকে বাসায় নিয়ে যেতে বলেছে। ঈশান সেটা বলার জন্য একটা ক্লাস শেষে যখন আপুর অফিস রুমের সামনে আসলো, দেখলো আপু কয়েকটা ছেলের সাথে বসে কথা বলছে। প্রায় 3টা ছেলে আপুর সামনে বসে আছে। আয়রাও বেশি হাসি করেই কথা বলছে। ঈশান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে তারপর ক্লাসরুমে চলে গেল। ক্লাসগুলো করে তারপর যখন সবাই মিলে ক্যান্টিনের দিকে যাচ্ছিল তখন ঈশান খেয়াল করলো ক্যান্টিনেও ওই ছেলেগুলোর সাথে বসে আছে আপু আর কথা বলছে, আর বেশ হাসাহাসিও করছে। ওদের মধ্যে একটা ছেলে আয়রার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। ঈশান সেটা খেয়াল করে এসে বন্ধুদের সাথে একটা জায়গায় গিয়ে বসলো। ঈশান আপু আর ওই ছেলেটার গতিবিধি খেয়াল করছে। প্রচন্ড পরিমাণে রেগে আছে। ঈশান শুভ বুঝতে পেরে বলতে লাগলো, তুই এইভাবে রেগে আছিস কেন ঈশান? আমি রাগ করতে যাব কেন? ম্যাডাম অন্য কারোর সাথে কথা বলছে সেজন্য। আশ্চর্য, উনি কলেজের ম্যাডাম, যে কারোর সাথে কথা বলতেই পারে, আর পার্সোনাল কথা থাকতে পারে না? সে হয়তো থাকতে পারে, কিন্তু তখন কথা বলতে গেলে তারপর ফিরলি কেমন মুখ ফ্যাকাশে করে। আবার এখন এসে দেখছিস এতগুলো ছেলের সাথে বসে আছে, আর সামনে থাকা ছেলেটা পুরো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। একজন একজনের দিকে তাকিয়ে থাকতেই পারে, আর ওরা হয়তো দুজন দুজনকে পছন্দ করে তাই তাকিয়ে আছে। এসব নিয়ে আমার ভাবার কি দরকার আছে? অন্য কেউ না হয় করে, কিন্তু তুই কি করিস না? আপু হিসেবে অনেক পছন্দ করি, এর বাইরে অন্য কিছু ভাবি না। তাছাড়া এসব নিয়ে ভাবলে সম্পর্কটা যতটা খারাপ আছে তার থেকে বেশি খারাপ হয়ে যাবে। ভবিষ্যতে আর কোনোদিন জোড়া লাগার সম্ভাবনাই থাকবে না। এমনিতেই কি দুজনের সম্পর্ক খুব বেশি ভালো? এর থেকে না হয় দুজনেই প্রেম করে বিয়ে করে নে, দেখবি 2 পরিবার এক হতে বাধ্য হবে। তোদের এসব ফালতু কথা শোনার জন্য কিন্তু আমি কলেজে আসিনি। এসব কথা আর বলবি না কখনো।
রাগে ঈশান কফির প্লাস্টিকটা হাতে মুচড়ে ফেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। অন্যদিকে আয়রা এই বিষয়টা দূর থেকে খেয়াল করলো। ঈশান বেশ রাগীভাবে বেরিয়ে গেল আর হাত থেকে কিছু একটা ছুঁড়ে ফেলে দিল। হয়তো বন্ধুদের সাথে কথা কাটাকাটি হয়েছে। সেদিন আর দুজনের কথা হয়নি। 2 দিন বাদে দেখা হলো। পরদিন আয়রা ঈশানকে ডেকেছিল পিয়নকে দিয়ে। ঈশান যায়নি। তারপর কল করলেও কেটে দিয়েছে। ঈশান দেখা করতে গেল না দেখে মেহেদি বলতে লাগলো, কিরে যাচ্ছিস না? ইচ্ছে করছে না। ইচ্ছে করবে না কেন? ইচ্ছে কেন করবে না? ইচ্ছে কেন করবে না সেটাও জানতে চাইছিস? মন থেকে চাইছি না তাই যাচ্ছি না। কলেজের ম্যাডামের সাথে এত কথা বলার কি আছে? এর বাইরেও তোদের আর একটা পরিচয় আছে। তোরা দুজন চাচাতো ভাই বোন। সেটা আমি বুঝে নেব, তোদের এত বুঝতে হবে না। ক্লাস করো চুপচাপ। ক্লাস হচ্ছে না দেখেই তো বসে আছি। আর ম্যাডাম তোকে ডেকেছে, যা গিয়ে দেখা করে আয়। বন্ধুদের কথাতে ঈশান রাগ করে ক্লাস থেকে বেরিয়ে গেল। বন্ধুরা পিছনে পিছনে আসলো। তারপর 3টা ক্লাস শেষ হওয়া পর্যন্ত ওরা ক্যাম্পাসে বসে রইল। সবাই মিলে জোর করে ধরে ঈশানকে ক্যান্টিনে নিয়ে গেল। লাঞ্চ টাইম হয়ে গেছে। এরই মাঝখানে অনেক স্যার ম্যাডাম এসে লাঞ্চ করছে ক্যান্টিনে। কিছুক্ষণ বাদেই আয়রা ম্যাডামও আসলো। তারপর দেখলো ঈশান বন্ধুদের সাথে পিছনের দিকটায় একটা জায়গায় বসে আছে। আয়রা সামনে একটা জায়গা ফাঁকা পেল, সেখানেই বসলো। আয়রা ম্যাডাম বারবার ওর দিকে তাকাচ্ছে। ঈশান একবারও তাকালো না মেয়েটার দিকে। দুজনে দূরত্বে বসলেও প্রায়ই মুখোমুখি বসেছে। দুজন দুজনকে দেখতে পাচ্ছে। ঈশান একবারের জন্য আয়রার দিকে তাকাচ্ছে না দেখে আয়রা ঈশানকে কল করতে লাগলো। শুভ নাম্বারটা দেখেও চুপ করে রইল। ঈশান বারবার ফোনটা কেটে দিল। আয়রা ভাবলো যে ঈশানের ফোন সাইলেন্ট, তাই বুঝতে পারেনি। তাই আরেকবার কল করে ছেলেটার দিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করতেই দেখলো ঈশান ফোনটা কেটে দিল। সাথে সাথে আয়রা প্রচণ্ড পরিমাণে অবাক হলো, কারণ আগে কখনো ঈশান ওর কল কাটেনি। আয়রা দেশে আসার পর এই প্রথমবার এমন হলো। আবারও যখনই কল করবে তখন ঈশান ফোনটা বন্ধ করে দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আয়রার অবাকের পরিমাণ দ্বিগুণ হলো। পরদিন যখন ঈশানের সাথে আয়রার ক্লাসে দেখা হলো, খেয়াল করলো ঈশান মাথা নিচু করে ক্লাস করে যাচ্ছে সবার সামনে। আর তেমন কিছু বলার মতো ইচ্ছে হলো না। দেখা গেছে ছেলেটা রাগের মাথায় কিছু বলে দিবে, আবার আয়রাও কিছু বললে। তারপর দুজনের মাঝেই পুরো কলেজের স্যার ম্যাডাম আর স্টুডেন্টের সামনেই কথা কাটাকাটি হবে। ছোটবেলায় তেমনটাই করতো দুজনে। ছেলেটাও যেমন জেদি, মেয়েটাও তেমন একগোড়া। ছেলেটাও যেমন জেদি, মেয়েটাও তেমন রোখা। তাই দুজনের ঝামেলা প্রায়ই লেগে থাকতো। কিন্তু বোঝার বয়স হবার পর থেকে ওদের তেমন ঝামেলা হয়নি। আজকে কেন ছেলেটা আয়রাকে ইগনোর করলো? তাহলে কি কোনো কারণে পিজিটা রাগ করে আছে? পরদিনও বিষয়টা ভাবছিল আর ক্লাস করাচ্ছিল আয়রা, কিন্তু খুব বেশি মনোযোগ দিতে পারল না। আয়রা তারপর 40 মিনিটের ক্লাস 30 মিনিট নিয়ে বেরিয়ে গেল। ঈশানের বন্ধুরাও বিষয়টা বুঝতে পারছে, কিন্তু ওকে কিছু বলতে পারছে না। ছেলেটা রাগ করে আছে, আবার এসব বললে আরও বেশি রেগে যাবে। সেদিন আরও 2টো ক্লাস শেষ হতেই পিয়ন এসে ঈশানকে ডেকে গেল। তখন ঈশান যাচ্ছিল না। তখন আবুর নাম্বার থেকে কল আসলো। কয়েকবার বাজতেই ঈশান রিসিভ করলো। বিরক্তি নিয়ে রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে আয়রা বেশ রাগী কণ্ঠে বলতে লাগলো, 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে যদি আমার সামনে না আসো তাহলে ক্লাসে সবার সামনে গিয়ে কিন্তু টেনে নিয়ে আসবো। ঈশান, তুমি আমার রাগ সম্পর্কে খুব ভালো করেই জানো। এখানে আসতে বলেছি, আসবা। আর একটা কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাইনি, বুঝেছো? কি হয়েছে সেটা এসে আমাকে এক্সপ্লেন করবে। 5 মিনিট পরেই দুজন মুখোমুখি হলো। ঈশানের ইচ্ছে করলো না ঝামেলাটাকে আর বাড়াতে। যদি কিছু জিজ্ঞেস করে সবটা বলে দিবে ভাবলো। ঈশান গিয়ে আয়রার অফিস রুমে প্রবেশ করলো। পুরো কলেজে ক্লাস চলছে। আয়রার এরকম ডাকাডাকিতে ঈশানকে আসতে হলো। আর মেয়েটার কি ক্লাস নেই? ঈশান এসে সামনে দাঁড়াতেই আয়রা উঠে দাঁড়ালো। তারপর দরজাটা লাগিয়ে দিল। ঈশান অবাক হলেও আয়রার দিকে ফিরতেই আয়রা এসে ওর সামনাসামনি দাঁড়ালো। ঈশান মাথা নিচু করে নিতেই আয়রা বলতে লাগলো, কি আছে তোমার? ইগনোর কেন করছো আমায়? ইগনোর কেন করতে যাব? আপনি ব্যস্ত মানুষ, সবসময় কেন ডিস্টার্ব করবো আপনাকে? এটা আমার প্রশ্নের উত্তর না। যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। ইগনোর যদি না করো
তাহলে বারবার কল করছি, তারপরেও পিয়নকে দিয়ে ডাকলাম, আসছো না কেন? এমনিতেই ইচ্ছা হচ্ছে না, তাই আসেনি। তাছাড়া আপনি ব্যস্ত। তোমাকে কখনো ব্যস্ততা দেখিয়েছি? ক্যাম্পাসে আসার পর থেকে তোমার সাথে কখনো ব্যস্ততা দেখিয়েছি? না, তেমন কিছু না। এখন বলুন, কেন রেখেছেন? আয়রা বুঝতে পারলো কোনো কারণে ঈশান রেগে আছে, তবে কি কারণে সেটা জানে না। তবে ঈশানের আপনি বলাতেই আয়রা বুঝে গেছে ও রেগে আছে। আয়রা ঈশানের আর একটু কাছাকাছি আসলো। ছেলেটা সেখানেই দাঁড়িয়ে রইল। আয়রা ঈশানের মুখের পাশে হাত রাখতে ও খানিকটা অবাক হলো। আয়রা ঈশানের চোখে চোখ রাখলো, তারপর অসহায় কণ্ঠে বলতে লাগলো, কিছু বলো আমাকে। আমার কোনো কাজে রাগ করে আছো? প্লিজ বলো ঈশান। তোমার এরকম ইগনোর কিন্তু আমার ভালো লাগছে না ঈশান। আমি আপনার স্টুডেন্ট, আপনি এসব কিছু জিজ্ঞেস করতে পারেন না, আর আমরা এত কাছাকাছি আসতে পারেন না। তাহলে বলো রেগে আছো কেন? আয়রা চোখে পানি টলমল করছে। কিছু না বললেই এক্ষুনি কান্না করে দিবে। আয়রা আপুর চোখের পানি দেখে ঈশান আর চুপ করে থাকতে পারল না, বলল, ওই ছেলেগুলোর সাথে এত কিসের কথা বলছিলে? ঈশানের কথাতে আয়রা কিছুটা চমকে উঠল। বুঝতে পারলো ঠিক এই জন্যই পিচিটা রাগ করে আছে। গত পরশু ওই ছেলেগুলোর সাথে কথা বলাতেই তাহলে ছেলেটা এত বেশি রেগে আছে, যার জন্য দুদিন ধরে ওকে ইগনোর করলো। আয়রা এবার ঈশানের মুখের দুপাশে হাত রাখলো, বলতে লাগলো, অন্য ছেলেদের সাথে কথা বলেছি তাই এত রাগ করে আছো? ওরা আমার ফ্রেন্ড ঈশান। আমি বুঝতে পারিনি ওদের সাথে কথা বললে তুমি রাগ করবে। আমি বলতে চাইছিলাম, কিন্তু তুমি কালকে থেকে আমার সাথে কথা বলছো না। কথা বলতে তো বারণ করিনি। এমন করে কথা কেন বলতে হবে? তোমার সামনে বসে থাকা ছেলেটা এমন করে তাকিয়েছিল, সেটা খুব বেশি ভালো লাগছিল তোমার? সবার সামনে কেমন করে তাকাচ্ছিল? ওরা আমার দিকে তাকালে কি সমস্যা? জানি না। আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমি ভালোবাসো কিনা? আয়রার এমন ধারা কথাতেই ঈশান চমকে উঠল। কি বলছে এই মেয়েটা? মাথা খারাপ হয়েছে? ঈশান আয়রা থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে আয়রা ঈশানের শার্টের কলারটা দুহাতে চেপে ধরল। মেয়েটাকে আবার বিষয়টা জিজ্ঞেস করলো। তখন ঈশান বলতে লাগলো, এসব অবাস্তব কথা তোমার, এটা কখনো সম্ভব না। আমি এমনিতেই রাগ করেছি। কিন্তু আমি তোমার চোখে অন্য কিছু দেখতে পাচ্ছি। একটা ছেলে একটা মেয়ের জন্য এতটা রাগ তখনই করে যখন মেয়েটাকে ছেলেটা খুব বেশি ভালোবাসে। তার মানে তুমিও আমাকে ভালোবাসো, আর সেই জন্যই অন্য কারোর পাশে আমাকে দেখে রাগ করেছো? না, তেমন কিছু না। তুমি তেমন কিছু না ভাবলেও আমি ভাবি ঈশান। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমিও বাসি। ঈশান কি বলবে জানে না, তাই চুপচাপ মাথা নিচু করে রাখলো। কি বলা দরকার এই মুহূর্তে ঈশানের জানা নেই। তবে আয়রা আপু ওর এত কাছে এসে এসব কথা খুব আদুরে কণ্ঠেই বলছে, যার জন্য যেন মেয়েটাকে ইগনোরও করতে পারছে না। ঈশানকে চুপ করে থাকতে দেখে আয়রা চোখের পানিটা মুছে নিল, তারপর হুটহাট করে বলতে লাগলো, বাবু চলো না বিয়েটা করে নি। দুজনে দুজনকে ভালোবাসি, তাহলে তুমি কেন এড়িয়ে যাচ্ছ? এখন যতটুকু বাসো বিয়ের পর তার থেকে বেশি বাসবো, আর আমি তো বাসি শোনো। ঈশান কথা বলছে না, চুপ করে আছে। আয়রা নিজেকে কন্ট্রোল করতে পারল না। ঈশানের শার্টের কলার দুহাতে খামচে ধরে কান্না করে দিল। তারপর ওর বুকের সাথে মাথা ঠেকিয়ে বলতে লাগলো, এতগুলো দিন ধরে যাকে ভালোবাসি তাকে কখনো বলতে পারিনি। আজকে যখন তুমি বললে তখন মনে হলো আর চুপ করে থাকা ঠিক হবে না। বাইরে যাওয়ার পর থেকেই বুঝতে পারছিলাম যে তোমাকে ফেলে দূরে আসাটা আমার একটু উচিত হয়নি। পুরো 1.5 বছর তোমার সাথে যোগাযোগ ছিল না। এই 1.5 বছরে আমি ঠিক কতটুকু ভিতর থেকে কষ্ট পেয়েছি তুমি জানো না। পাশে এসে যখন তোমাকে খুঁজে পাইনি তখন খুব রাগ হচ্ছিল। মনে হচ্ছিল ফাঁসি থেকে বেরিয়ে যা। কেন আমি বাইরে গিয়েছিলাম? যাবার আগে তো বুঝতে পারিনি, কিন্তু যাবার পরে বুঝতে পারলাম আমার এতদিনের ভালোবাসাটাও তোমার জন্য নিজের ভিতরে যত্ন করে রেখেছিলাম। তুমি আমায় ভালো না বাসলেও আমি অনেক বেশি ভালোবাসি। এতদিন পরে যে সব সময় তোমার কাছাকাছি থাকার চেষ্টা করেছি, সেটা কেন তুমি বুঝতে চাইছো না? তোমার প্রতি আমার এই অনুভূতিটা, আমার ভালোবাসা, আমার জন্য তোমার মনে কি আছে আমি জানি না। তবে তবে তোমার আজকের কথাতে আমি বুঝে গেছি তুমি আমাকে সামান্য পরিমাণে হলেও ভালোবাসো। ঈশান শোনো, আমার চোখের দিকে থাকো। আমি বারবার বলছি বিয়ে করবে আমায়। চলো না শোনো, আজকে বিয়েটা করে ফেলি, তাহলে পরিবারের মানুষগুলো আবার এক হয়ে যাবে। আমি এই জন্যই তখন বলেছিলাম যে আমরা চাইলে এটা সম্ভব হতে পারে, কিন্তু লজ্জায় তখন বলতে পারিনি।
দীর্ঘ 5 মিনিট যাবৎ আয়রা ফুপিয়ে কান্না করলো ঈশানকে জড়িয়ে ধরে। ঈশান তারপরেও কোনো কথা বলছিল না, তাই আয়রা ওকে ছেড়ে দিল। তারপর চোখের পানি মুছতে মুছতে বলল, ঠিক আছে, যখন বলবেই না ভালোবাসো তাহলে আবার দূরে চলে যাই, আর না হলে আব্বু আমার পছন্দে বিয়ে করে নেব। দুই পরিবারের আর কখনো এক হওয়া সম্ভব থাকবে না, আর না দুইজন কখনো দেখা হবে। যখন আমি এত ভালোবাসার পরেও তুমি আমাকে চাও না, তাহলে তোমার থেকে দূরত্বটাই আমার জনশ্রী ঐশান। তুমি এতটা ছোট নও যে আমার এতদিনের ভালোবাসাটা বুঝতে পারো না, এতটা কাছে থেকে ফিল করো আর বুঝতে পারো না, সেটা বললে আমি মানবো বলো? ঠিক আছে, তুমি যেহেতু চাও না, আমি জোর করবো না। আমি সত্যি আবার বাইরে চলে যাবো, দেখে নিও। তুমি কোথাও যাবে না। আয়রা কথাটা বলেই ঘুরতেই ঈশান কথাটা বলল। সাথে সাথে আবারও আয়রা ওর দিকে ফিরল। ঈশানের মুখটা কালো হয়ে আছে। আয়রা আবারও ওর মুখে দুপাশে হাত রেখে বলতে লাগলো, কেন যাবো না? তুমি তো আমায় ভালোবাসো না, তুমি তো আমায় আটকাবে না। তাহলে খামোখা তোমার জন্য আমি এখানে থেকে কি করব? এতদিন ধরে এতগুলো ছেলেকে ইগনোর করলাম, সবাইকে দূরে সরিয়ে দিলাম, যেন তোমার ভালোবাসাটা তোমার কাছে সেই প্রকাশ করতে পারি। আর সেই তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ আর বলছো যে আমি যাবো না। কেন যাবো না আমি? জানি না, তবে আমার ভালো লাগবে না তুমি দূরে চলে গেলে। ঠিক 2.5 ঘন্টা পরের ঘটনা। কাজী অফিস থেকে একটু আগেই বাসায় ফিরেছে দুজনেই আফজাল সাহেবের সামনে এসে দাঁড়িয়ে আছে। ঈশানের বন্ধুরা আর আয়রার বান্ধবীরা সাথে এসেছে, যেন দুই পরিবার সবটা জানার পর সিনক্রেট না করে। আয়রার কান্নাকাটি ও জোড়াজুড়িতে শেষে ঈশানের অনুভূতিগুলোকে হার মানতে হয়েছে। আয়রা যখন বারবার বলছিল বাইরে চলে যাবে, তখন ঈশান ওকে কেন যেতে দিবে না ধরে বলবে। আয়রা যখন বারবার বলছিল বাইরে চলে যাবে, তখন ঈশান ওকে কেন যেতে দিবে না ধরে বললে ঈশান আর আবেগটা ধরে রাখতে পারেনি। মেয়েটাকে জাপটে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল, বলেছিল, আমি জানি না ভালোবাসি কিনা, কিন্তু দূরে গেলে আমার ভীষণ খারাপ লাগবে। আমি ভালো থাকতে পারবো না। তোমাকে সামনে থেকে না দেখলে আমি কেমন করে থাকবো জানি না। তুমি কোথাও যাবে না, কোথাও না। ঈশানকে আয়রা তখন বারবার জিজ্ঞেস করেছিল ওকে বিয়ে করে নিক, তাহলে আয়রা আর দূরে যেতে পারবে না। ঈশান কি বলবে ভেবে পাচ্ছিল না। আবার আয়রাতের কথাতে রাজিও হয়নি। তখন আয়রা ঈশানের বন্ধুদের ডেকে নিয়েছিল। ফ্রেন্ডরা মিলে অনেকক্ষণ ট্রাই করে তারপর ছেলেটাকে রাজি করিয়েছে। বলেছে বিয়েটা করলেই দুই পরিবার রাজি হবে। ঈশান জানে না হঠাৎ বিয়েটা কেন করে নিল, তবে এই মুহূর্তে আয়রাকেও হারাতে পারবে না, ঈশানের এটাই মনে হয়েছে। কারণ এই 1.5 মাসে সে বুঝতে পেরেছে এই মেয়েটা দূরে গেলে তার খুব খারাপ লাগবে, আর একে ছাড়া থাকাটা ওর পক্ষে ঠিক কতটুকু কষ্টদায়ক। ঈশান সেটা এই 2 দিনে বুঝতে পেরেছে, কারণ ওকে ইগনোর করে নিজেও কষ্ট পেয়েছে, তাই আর চুপ করে থাকতে পারেনি। মেয়েটার কান্নাকাটিতে শেষে বিয়েটা করেই নিল, কাউকে না জানিয়ে। বিয়ের আগে যখন ঈশানকে আয়রা ঘোরাচ্ছিল, তখন বলেছে বাসাতে এসে ঈশানকে যা বলতে বলবে ও যেন সেটাই বলে, আর বাকিটা আয়রা নিজেই সবাইকে বোঝাবে। বিয়ে করে যখন দুজনে ঈশানদের বাসায় আসছিল, তখন আয়রা নিজে থেকেই আব্বু আম্মুকে ফোন করে দেয় আর চাচুকে ফোন করে সবটা জানায়। ঈশান পাশেই ছিল, কোনো কথা বলেনি। যাই হোক, বাসার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও যখন ঈশান কলিং বেল দিয়েছিল না, তখন আয়রা বলেছিল, শোনা জামাই, এত ভয় পেতে হয় না, কলিং বেলটা দাও বাবু, আমি না নতুন বউ, তুমি আমাকে দিয়ে কাজ করাবে। আয়রার কথাতে ঈশান কলিং বেল দিলে বাসার সদর দরজা খুলতেই আম্মুকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। চাচি আম্মুকে দেখে আয়রা এসে ওর পায়ে হাত দিয়ে সালাম করলো। মেয়েটাকে এতদিন বাদে নিজের বাসাতে দেখতে, তার উপর আবার এমন কাণ্ড করেছে, দুজনের গলাতেই আবার ফুলের মালা। এমন কিছু দেখে আম্মু রাগে চোখে তাকিয়ে আছে দেখে আয়রা বলতে লাগলো, আম্মু, ছেলের বউকে বরণ করবে না নাকি পছন্দ হয়নি বউকে? তুমি না ছোটবেলায় বলতে আমাকে তোমার ছেলের বউ করবে, আজকে দেখো দুজন ভালোবেসে বিয়ে করেছি, তাহলে চুপ করে আছো যে? ভালোবেসে বিয়ে করেছি কথাটা শোনার সাথে সাথেই আম্মু রেগে ঈশানের কান ধরে বলতে লাগলো, খুব তো বলতে, কারোর সাথে সম্পর্ক নেই, কাউকে ভালোবাসো না, এখন কি হলো? দিব্যি তো চাচাতো বোনকে বিয়ে করে বাসায় নিয়ে আসলে, দুই পরিবারের মধ্যে এত বড় একটা দ্বন্দ্ব লেগে আছে,
কেউ কারো মুখটা পর্যন্ত দেখছে না। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে যদি এত বড় ঝামেলা হয়, তাহলে এসব জানার পর কি হবে ভাবুনি? একে তো চাচাতো বোনকে বিয়ে করেছো, তাও আবার নিজের থেকে 3 বছর বয়সে বড়। একটাবার ভাবলে না এইসব বিষয় কিভাবে মানবে চাচ্চু আর আব্বু? আম্মু, এত কিছু জানি না, আজকে বুঝতে পেরেছি কিছুটা। আমি আপুকে ভালোবাসি কিনা সেটা ঠিক জানি না, তবে হারাতে চাইনি। সে চলে যেতে চাইছিল, তাই আটকে দিলাম। ছেলের কথাতে আম্মু কিছুটা অবাক হলেও চুপ করে রইল। তখন আয়রা একটু রাগী কণ্ঠে বলতে লাগলো, এখনো কি ভালোবাসার কথা বলতে লজ্জা লাগছে? বিয়ে করে ফেলেছো, এখনো বলছো যে ভালোবাসা কিনা জানো না? তাহলে এতক্ষণ ধরে তোমাকে কি বোঝালাম আমি? তুমি কি এতটাই ছোট যে এইটুকু বুঝতে পারলে না? আয়রা কান্নার অভিনয় করতেই আম্মু ওকে এক পাশ থেকে জড়িয়ে ধরে চোখের পানি মুছিয়ে দিল। তারপর মেয়েটাকে নিয়ে গিয়ে সোফাতে বসাতেই ঈশান এসে মেয়েটার পিছনে দাঁড়ালো। তখন আম্মু বলতে লাগলো, আব্বু আর চাচ্চুকে জানিয়েছো? জানিয়েছে, তোমার বৌমা সবাইকে জানিয়ে দিয়েছে। কি করে পারলে নিজের চাচাতো বোনকে বিয়ে করতে, তার উপর বয়সে সিনিয়র একটা মেয়েকে? এখন 2 ভদ্রলোককে কি করে সামলাবো একটাবার ভাবতে পারছো তোমরা? তোমাকে কিছু ভাবতে হবে না। তুমি আমাকে বউ হিসেবে মেনে নিয়েছো কিনা বলো। ছোটবেলায় আমি বলতাম, সেটা তো আবার মনে করিয়ে দিলে, তাহলে আবার অপছন্দের কি আছে? কিন্তু আমি চাইনি যে 2 পরিবারের এরকম কিছু হোক। সবাইকে জানিয়ে করলেও কিন্তু ভালো। এখন তোমাদের আব্বু আর চাচু কি করবে আমি সেটাই ভেবে পাচ্ছি না। সম্পর্কটা কি এর থেকে বেশি নষ্ট হবে নাকি ঠিক হয়ে যাবে, সেটা ভেবেই ভয় লাগছে। তুমি বসো তো, এত টেনশন করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখো, আম্মুর হাত ধরে আয়রা পাশে বসালো। ঘন্টাখানেক পরের ঘটনা। 2 পরিবারের মানুষগুলো ডাইনিংয়ে বসে আছে। আয়রা আর ঈশান দুজনে পাশাপাশি মাথা নিচু করে দাঁড়ানো। আয়রা বারবার ঈশানকে খুঁজিয়ে কিছু একটা বলার জন্য ইশারা করছে। ঈশান আব্বু আর চাচুর দিকে তাকাতেই দেখলো দুজনেই যেন ওকে চোখ দিয়ে গিলে খাবে এমন একটা অবস্থা। এই বুঝি আব্বু এসে দুমদাম কিলচর থাপ্পড় লাগিয়ে দেবে ছেলেকে। এরকম একটা অবস্থায় এবার ঈশান কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, আব্বু, চাচ্চু, তোমরা দুজনে এখানে ছিলে না। আমরা ভাবলাম আমরা বিয়েটা করে নিলে দুজনের পরিবার আবার এক হয়ে যাবে, তাই। আব্বু এবার হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে পড়ল আর বলতে লাগলো, মামুনি, আমি রাজি হয়ে কি হবে? তোমার আব্বু কখনো এই বিয়ে মানবে না। তোমার কি মনে হয় তোমরা যা করলে তারপর 2 পরিবার এক হয়ে যাবে? তোমার আব্বু যে পরিমাণে রাগ করে আছে সেটা বুঝতে পারছো না? দেখো, এখানে আসার পর থেকে একটা কথাও বলেনি। আয়রা আব্বুর কথা শুনে বাচ্চাদের মতো ভ্যাবা করে কেঁদে ফেলল। মেয়েটার এরকম অভিনয় দেখে ঈশান ওর দিকে তাকিয়ে রইল। এবার আয়রা বলতে লাগলো, মানে চাচ্চু তোমার ছেলের বউ হিসেবে আমাকে পছন্দ হয়নি, তাই না? আয়রা কথাগুলো বলেই ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। তখন আব্বু বলতে লাগলো, মানে ভাইজান, তুমি কি বলছো? না জানিয়ে ওরা এত বড় একটা অন্যায় করছে, আর তুমি কি না? ঈশান কিছু বলতে যাবে তার আগেই আব্বু তেড়ে আসলে ওকে মারতে। এবার চাচু আব্বুর হাত ধরে আটকে দিল। আব্বু অবাক চোখে চাচুর দিকে তাকালে উনি বলতে আরম্ভ করলেন, সেদিন একবার আমার ছেলের গায়ে হাত তুলে ঝামেলা হয়েছে, এখন আমার মেয়ের জামাইয়ের গায়ে হাত তুলতে আবার ঝামেলা হবে। কিন্তু ভাইজান, তুমি এত সহজে কি করে? সেদিন তোর কোনো অন্যায় ছিল না, আমি ভুল বুঝেছিলাম, উল্টো তোর উপর রাগ দেখিয়েছিলাম। ওরকম বদমেজাজি একটা ছেলেকে আমার আগেই শাসন করা উচিত ছিল, কিন্তু সেদিন নিজে ভুল করে দুজন আলাদা হয়ে গেছি। আর আজকে যদি তুই আবারও সেই ভুলটা করতে যাস, আমি আবারও সিন ক্রিয়েট করব, তারপর আবারও দুজনের সম্পর্কের ফাটলটা আরও বেশি গভীর হবে। তার থেকে ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে, সেটা মেনে নিলেই হয়। এক ভুলে 2 পরিবার আলাদা হয়েছিল, আর এক ভুলে না হয় 2 পরিবার এক হোক। আর এটা ভুল কিসের? ছেলে মেয়ে একটা শুভ কাজ হয়েছে, অবশ্য ওরা জানিয়ে করলেও পারত। তার মানে তুমি আমাদের উপরে রাগ করে নি আব্বু? রাগ করার কি আছে? মেয়ে তো আর ছেলের মতো মাথা মোটা নয় যে ভুলভাল সিদ্ধান্ত নিবে। এরকম একটা সোনার টুকরো জামাই পেলে কি করে না মেনে নিয়ে পারি বল? তোরা ছোট হয়ে যে সিদ্ধান্ত নিয়েছিস, আমরা বড় হয়েও সেটা নিতে পারিনি। আমার ভাই আমার উপর রাগ করে কথা বলেনি, আর আমিও ইগো দেখিয়ে দূরে ছিলাম। নিজের এমন ফালতু রাগে ভাইকে
মুখটা আমার ছিল না, কিন্তু তোরা সেটা সহজ করে দিয়েছিস। দুই পরিবারকে আবার এক করার জায়গায় করেছিস। চাচুর কথাতে আয়রা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। চাচু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল আর আয়রা বলতে লাগলো, আমি এতটা ভয় পেয়ে গেছিলাম জানো, আমি ভেবেছিলাম যে তুমি রাগ করে আর আমার সাথে কথাই বলবে না। দুইটা মাত্র ছেলে মেয়ে আমার, একমাত্র মেয়ের উপর রাগ করে থাকতে পারি? এবার আয়রা ইশারা করতেই ঈশান আসতেই আয়রা আব্বুকে ছেড়ে দিয়ে পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে আব্বু ওদের উঠিয়ে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ দুজনের মাথায় হাত বুলিয়ে দিল আর আব্বু ওনার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। এবার আয়রা চাচুকে কিছু একটা ইশারা করতেই উনি দুজনকে ছেড়ে দিল। তখন বড় ভাই এসে ছোট ভাইকে জড়িয়ে ধরতেই ঈশানের আব্বু চাচুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার ভুল ছিল ভাই, তার জন্য আমাকে মাপ চাওয়ার কোনো দরকার নেই। আমি তোমার ছোট, যেটা হয়েছে সেটা ভুলে যাও। আর এখন থেকে ছেলে মেয়েদের মেনে নিয়ে বড় একটা রিসেপশনের অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দাও ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি। আমরা কি বলবো? সেই ভালো, শুভশ্রম শীঘ্র আমরা একটা বিয়ের দাওয়াত পেয়ে যাই। অনেকদিন কোনো আত্মীয় কিংবা বন্ধু বান্ধবের বিয়ে খাওয়া হয় না। বন্ধু এসেছে পর থেকেই বলছি একটা বিয়ে করে নিতে, শেষে কিনা কলেজের ম্যাডামের সাথে। ঈশান খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করলো। আয়রাও লজ্জায় মাথা নিচু করে নিল। সারাটা বিকেল দুই পরিবার একসাথে কাটালো। এরই মাঝে ঈশান বিয়ের পরই আপুকে কল করে দিয়েছিল। আপুর আসতে একটু লেট হলো, তবে এসেছে। আপু বেজায় খুশি যে ওরা দুজন বিয়ে করে নিয়েছে। ঈশান ভেবেছিল আপু রাগ করবে জানিয়ে বিয়ে করেনি বলে, কিন্তু এসে ভাইয়ের কানটা টেনে দিয়েছে ইচ্ছে মতো। এজন্যই যে চাচাতো বোনকে ভালোবাসে সেটা জানায়নি। ঈশান তখন বলল বিয়ের আগ পর্যন্ত নিজেও বুঝতে পারেনি আজকের আগে ওর সিনিয়র চাচাতো বোন ম্যাডামকেও এত ভালোবাসে। তারপর আর কি, সন্ধ্যায় সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গেল। ঈশানের আপু আর দোলা ভাই থেকে গেছে। আপুর প্রায় 4 মাস চলছে। কিছুদিনের হয়তো একটা পুচকে চলে আসবে কোলজুড়ে। আয়রাকে সাজিয়ে খাইয়ে দাইয়ে ঈশানের রুমে রেখে আসা হয়েছে। ছেলেটার রুমে আসতেই খেয়াল করলো আয়রা বেডে বসে পা দোলাচ্ছে। এই কি ব্যবহার, শেষে কিনা বউ মনের সুখে বসে পা দোলাচ্ছে। ঈশান ভেবেছিল রুমে আসতেই বউ উঠে এসে পায়ে সামনে বসে ঘন ঘন সালাম করবে। এ তো তার উল্টো দেখছে, বউ ফোন চালাচ্ছে। ঈশান এসে এবার একটু গলা খাকারি দিতেই মেয়েটা ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? ঘুম আসলে শুয়ে পড়ো। শুয়ে পড়বো মানে? আজকের মতো একটা রাতে শুয়ে পড়তে বলছো কেন? তাছাড়া তুমি কার সাথে এত কথা বলছো? কারোর সাথে না তো, গেম খেলছি দেখো। চুপ, এখন গেম খেলার সময় ফোনটা রাখো। আর আজকে না আমাদের বাসর রাত, আর তুমি কি না। এই পিচ্ছি, কিসের বাসর? হ্যাঁ, তোমার এখনো বাসর করার বয়স হয়নি। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর লজ্জা করে না কলেজের ম্যাডামকে এইসব বলতে? তোমার নাম কিন্তু আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব। ফাজিল। তাই না? ঠিক আছে, আমি যখন কাছে আসবো না তখন দেখবো তুমি আমাকে কি করে কাছে টেনে নিতে পারো। তারপর দূরে চলে গেলে গত 2 দিনের মতো ইগনোর করলে বুঝতে পারবে যে এই পিচ্চির বয়স হয়েছে কিনা তোমার কাছে আসার। ঈশান কথাটা বলে মেয়েটাকে রাগিয়ে দিল। আয়রা ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতেই ঈশান ওর হাত ধরে হ্যাচকা টানে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মেশালো। ঈশানের হঠাৎ এরকম কর্মকাণ্ডে আয়রা কিছুটা হকচকিয়ে গেল। ঈশান এক হাতে মেয়েটার কোমর জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে মুখের এক পাশে রেখে একটা নেশালো দৃষ্টিতে আয়রার মায়াবী চেহারার দিকে তাকিয়ে রইল। অন্যদিকে আয়রা ট্যাপ ট্যাপ করে পিচিটার দিকে তাকিয়ে রইল। তখন ঈশান বলতে লাগলো, আমি পিচ্ছি তাই না? এই পিচ্ছি আজকে অনেক কিছু করে দেখাবে। তুমি একদম আমার সাথে কিন্তু দুষ্টুমি করতে পারবে না। কেন? নিজের বউয়ের সাথে পড়লে কি খুব বেশি খারাপ হবে? খারাপ হবে কিন্তু জানি না, তবে আমার খুব লজ্জা লাগছে। সেটা আমি বুঝে নেব। আমি ভাবলাম তুমি আমাকে বাধা দিবে, জোর করে দূরে সরিয়ে দিবে। চাইলেও কি সেটা পারবো নাকি এখন থেকে? তার মানে বউ সম্মতি দিচ্ছে তাই তো? কথাটা বলে ঈশান আয়রার ঠোঁটের দিকে ঠোঁট জোড়া এগোতে গেলেই মেয়েটা লজ্জায় চোখ বুজে নিয়ে এক হাতে ঈশানের শার্টের কলারটা, অন্য হাতে চুলগুলো খামচে ধরল। ঈশানও ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়াতেই আয়রা নিজের ঠোঁট জোড়া ঈশানের ঠোঁটে চেপে ধরতে লাগলো। মেয়েটা জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঈশানের
খুব হাসি পাচ্ছিল। যেখানে ওর ভয় পাওয়ার কথা ছিল সেখানে কিনা আয়রা এরকম করে হাঁপাচ্ছে। ঈশান এবার আয়রার ঠোঁট ছেড়ে দিয়ে ওর গলায় আর ঘাড়ে নাক ডুবিয়ে দিতেই মেয়েটা আরও জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঈশান মিনিট 5 মধ্যেই যেন মেয়েটাকে পুরো উন্মাদ করে তুলল। ছেলেটার অবাধ্য হাতের বিচরণ আর ঠোঁটের এলোমেলো করে দেওয়া স্পর্শে আয়রা প্রচুর পরিমাণে উত্তেজিত হয়ে পড়ল, যার জন্য আর থাকতে না পেরে ঈশানকে ধাক্কা মেরে ফেলে দিল বেডে। ঈশান মেয়েটাকে নিয়ে বেডে পড়ল। তারপর যেটা হবে সেটা না হয় পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো গল্পে জেনে নেবেন। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।